হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, ইন্টিগ্রেশন অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো ছোট্ট বন্ধুরা? সবাই দ্রুত চলে আসো, কেমন আছো বলো। আমরা ফার্স্ট পেপারের একদম লাস্ট অধ্যায়ে চলে আসছি। আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তোমরা সবাই কেমন আছো বলো। সবাই দ্রুত চলে আসো। আমি ভালো আছি ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ইন্টিগ্রেশন পড়ার জন্য কিন্তু অবশ্যই অন্তরীকরণ অধ্যায়টা পড়া থাকা লাগবে। তো যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো আমাকে একটু কমেন্টে বলো, অন্তরীকরণ কি পড়া আছে নাকি নাই। যাদের অন্তরীকরণ পড়া কমপ্লিট হয়েছে তোমরা ইয়েস লিখো, যাদের কমপ্লিট হয়নি তোমরা নো লিখো। পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত পড়া থাকলে হবে, পুরাটা না পড়লেও হবে। পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত কার কার পড়া আছে অন্তরীকরণ বলো। 9.6 পর্যন্ত, 9.6 পর্যন্ত যাদের পড়া আছে তোমাদের ইন্টিগ্রেশন বুঝতে কোনো সমস্যা হবে না। আর যারা এখনো অন্তরীকরণ 9.6 মানে পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত পড়নি এখনো, তোমরা ইন্টিগ্রেশনের ক্লাস লাইভে করিও না, বুঝতে পারবা না। আগে অন্তরীকরণটা কমপ্লিট করো, তারপরে ইন্টিগ্রেশন শুরু করিও। আচ্ছা, ঠিক আছে। তো যারা যারা আমাদের সাইকেলে প্রথম থেকে যুক্ত ছিলা, আমরা 9টা অধ্যায় কমপ্লিট করে ফেলছি। তোমার কয়টা কমপ্লিট হয়েছে বলো। ভাইয়া আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 9টা অধ্যায় অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে 10 নাম্বার অধ্যায়ের ক্লাস শুরু হচ্ছে। তো তোমার কয়টা কমপ্লিট হয়েছে কমেন্টে লিখো। যারা একদম শুরু থেকে ছিলা, যারা একদম শুরু থেকে ছিলা, তোমাদের 9টার মধ্যে কয়টা কমপ্লিট হয়েছে? আর যারা দেরিতে যুক্ত হয়েছে তোমাদের তো আসলে সবগুলো কমপ্লিট করা এখনো একটু টাফ, বাট ইয়ার চেঞ্জ পরীক্ষার আগে অ্যাটলিস্ট যত বেশি পসিবল কমপ্লিট করার ট্রাই করে ফেলো। 7টা 8টা 8টার ভেরি গুড, 9 9 8 আরই ভেরি গুড। 6টার বেশি হইলেই খুব ভালো, 6টার বেশি হইলেই খুব ভালো ভাইয়া। ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশন ছাড়া প্রথম 9টা অধ্যায় কমপ্লিট করা মানে খুব ভালো, কোনো সমস্যা নাই। ফার্স্ট পেপারের 2টা অধ্যায়, লাস্টে 2টা অধ্যায় অন্তরীকরণ যোগজীকরণ, অনেক বড় বড় 2টা অধ্যায়। দেখা যায় অন্তরীকরণ কমপ্লিট করার পরে ইন্টিগ্রেশন আসলে ফার্স্ট ইয়ারে পড়াটা খুবই টাফ হয়ে যায়। যারা প্রথম থেকে রেগুলার থাকে না তারা ইন্টিগ্রেশনটা ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে পারে না। বাট তোমরা যারা একটু পিছিয়ে আসো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, তুমি যদি ইয়ার চেঞ্জ পরীক্ষার আগে প্রথম 9টা অধ্যায় কমপ্লিট করতে পারো ফার্স্ট পেপারে, খুব ভালো, খুব ভালো। ইন্টিগ্রেশন বাদ থাকলেও সমস্যা নাই। তবে যারা অন্তরীকরণ কমপ্লিট করে ফেলছো তোমরা ইন্টিগ্রেশনটা অবশ্যই সাইকেলে লাইভে কমপ্লিট করে ফেলবা। অন্তরীকরণ যোগজীকরণ যদি ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে ফেলতে পারো, হায়ার ম্যাথের সিলেবাস কমপ্লিট করার টেনশন 50% শেষ। কারণ এই 2টা অধ্যায় কমপ্লিট মানে বাকি অধ্যায়গুলো তোমার কাছে ছেলের হাতের মোয়া হয়ে যাবে ভাইয়া। অন্তরীকরণ যোগজীকরণে যেই পরিমাণ টপিক আছে, এই 2টা অধ্যায় ইকুইভ্যালেন্ট সেকেন্ড পেপারের ধরো 6টা অধ্যায় বা 7টা অধ্যায়। ভাইয়া সেকেন্ড পেপারের যে প্রথম প্রথম 5টা অধ্যায় সেকেন্ড পেপারে, এই 5টা অধ্যায় চাইতে অন্তরীকরণ যোগজীকরণ একটা সিঙ্গেল অধ্যায় বেশি বড়, টু বি অনেস্ট। ধরো শুধু অন্তরীকরণ অধ্যায় ইকুইভ্যালেন্ট সেকেন্ড পেপারের প্রথম 5টা অধ্যায়। তো অন্তরীকরণ যোগজীকরণ যদি কমপ্লিট করে ফেলতে পারো, অন্তরীকরণ যোগজীকরণ এই 2টা মিলে ইকুইভ্যালেন্ট সেকেন্ড পেপারের প্রথম 7টা অধ্যায়। মানে সেকেন্ড পেপারের 10টা অধ্যায়ের মধ্যে প্রথম 7টা অধ্যায় ইকুইভ্যালেন্ট অন্তরীকরণ যোগজীকরণ এই 2টা অধ্যায়। তো এই 2টা কমপ্লিট মানে তোমার 50% টেনশন মাথা থেকে মুক্ত। তো কংগ্রেচুলেশনস যাদের অন্তরীকরণ শেষ, কংগ্রেচুলেশনস, তোমরা জীবন যুদ্ধে অনেক আগায় গেছো। আমাকে একটু বলো, যাদের অন্তরীকরণ কমপ্লিট তোমাদেরকে কংগ্রেচুলেশনস ভাইয়ারা। তোমরা এইচএসসি লাইফের জীবন যুদ্ধে অনেক আগায় গেছো। তোমরা যদি এখন লাইভে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারো, তোমরা এত বেশি আগায় যাবা যে বাকিরা তোমাদেরকে আর ধরতে পারবে না। অন্তরীকরণ কমপ্লিট করতে বলতে ধরো 9.6, যাদের 9.6 পর্যন্ত কমপ্লিট আছে ভেরি গুড। পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত পড়া আছে মানে তোমার ইন্টিগ্রেশন বুঝতে কোনো সমস্যা হবে না। তুমি যদি ইন্টিগ্রেশন অধ্যায়টা জাস্ট আমার সাথে লাইভে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে এইচএসসি লাইফে হায়ার ম্যাথের টেনশন শেষ। আর হায়ার ম্যাথে তোমাকে কেউ টেনশনে ফেলাইতে পারবে না এই 2টা অধ্যায় যদি কমপ্লিট করে ফেলতে পারো। কে কে লাইভে কমপ্লিট করবো বলো। মোট 16টা ক্লাস লাগবে। কয়টা ক্লাস? 16টা ক্লাস।
তো যাদের অন্তরীকরণ 9.6 মানে পর্যায়ক্রমিক অন্তরজ পর্যন্ত কমপ্লিট আছে, তোমরা যদি 16টা ক্লাস আমার সাথে লাইভে কমপ্লিট করে ফেলতে পারো, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। ফার্স্ট পেপার 2টা, তারপর তোমাদের রাকিব ভাইয়া সাইকেল চারে শুরু করবে বাস্তব সংখ্যা। তো ইন্টিগ্রেশন প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। তুমি যদি 2টা করে ক্লাস আমার সাথে লাইভে করে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারো, তুমি জীবন যুদ্ধে এত বেশি এগিয়ে যাবা, এত বেশি সামনে চলে যাবা যে বাকিরা তোমাকে আর ধরতে পারবে না। তো এই কাজটাই আমরা একাডেমিক সাইকেলে করে ফেলি। একাডেমিক সাইকেলে যারা একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ফেলে তারা এত বেশি আগায় যায়, এইচএসসি লাইফে এত বেশি অ্যাডভান্টেজে থাকে, বাকিরা আসলে তাদেরকে আর ধরতে পারে না। দেখবা বুয়েটে প্রতি বছর টপ 10-এ 4-5-6 জন, টপ 100-এ অনেক বেশি স্টুডেন্ট আমাদের একাডেমিক সাইকেল থেকে চান্স পায়। তো তুমি ওই লেভেলে যাইতে পারবা যদি তুমি ডেডিকেটেড হও। এখন আমি পড়াচ্ছি, ক্লাস করতেছে ধরো 5,000 মানুষ। এখন কেউ ক্লাসগুলা সিরিয়াসনেস নিয়ে করবে, কেউ খালি বুংবাং করবে, কেউ বাড়ির কাজ করবে, কেউ করবে না, কেউ উইকলি এক্সাম দিবে, কেউ দিবে না, কেউ মেগা এক্সাম দিবে, কেউ দিবে না। পার্থক্যটা তো ওখানে তৈরি হবে। তোমরা কি জানো আগামীকালকে ফাংশন অফ মেগা এক্সাম গ্রুপে 3বার পোস্ট দেওয়া হয়েছে? কে কে জানো? যারা সাইকেল 2-এ আসো, আগামীকালকে শনিবার সাইকেল 2-এ ফাংশন অধ্যায়ের মেগা এক্সাম। কে কে পরীক্ষা দিবা? কে কে পড়ছো? আমি কিন্তু গত সপ্তাহ থেকে পোস্ট দিয়ে জানাই দিছি। যারা জানো ভেরি গুড, পরীক্ষা দিবা। আর যারা এখনো ফাংশন অধ্যায় কমপ্লিট করোনি, অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করো। কমপ্লিট করে তারপরে নিজে নিজে এক্সাম দিয়ে প্র্যাকটিস করে নিবা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো চলো শুরু করি। তো আমি আবার বলতেছি, ইন্টিগ্রেশন বোঝার জন্য অবশ্যই অন্তরীকরণ পড়া থাকা লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে প্রথম লাইনে তার উত্তর আছে। দেখো, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। মানে ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এটাকে বলে প্রতি অন্তরজ, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো তুমি যদি অন্তরীকরণ না বুঝো, তার বিপরীত প্রক্রিয়া তুমি কেমনে বুঝবা? বুঝবা না। তো বুঝতে পারছো? ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে এরকম, ধরো এই যে ইন্টিগ্রেশন চিহ্ন হয়েছে, এটা হচ্ছে এস এর মতো দেখতে। ধরো এস, ধরো এস কে তুমি এইদিকে টানা শুরু করলা, এইদিকে টানা শুরু করলা, আর একজন তোমার বন্ধু ধরো নিচের দিকে টানা শুরু করলো। তো এই এস সামেশন, এস হচ্ছে সামেশন। ইন্টিগ্রেশনে আমরা সামেশনের কাজই করি। তো এই এস কে তুমি যদি উপরে নিচে টানা শুরু করো, টানাটানি শুরু করো দুইজন মিলা, এটা আকৃতি দেখতে যেরকম হয়ে যাবে, যেরকম এরকম। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। তো সামেশন এই এস কে উপরে নিচে ধরো এমনি ধরে টানো, যদি দেখতে এরকম হয়ে যাবে, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। দেখো আমরা অন্তরীকরণে কি পড়ছিলাম মনে আছে? ডিডি এক্স। কার কার মনে আছে? ধরো ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটার মানে কি ছিল? এটার মানে ছিল এই ডিডি এক্স মানে হচ্ছে অন্তরীকরণ করব কার? এই এফ অফ এক্স, এই ফাংশনের। এবং কার সাপেক্ষে বলো তো? কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে না? এই ডি মানে ডিফারেন্সিয়েশন, এই ডিএক্স, এই ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মনে আছে? এটাকে ধরো আমরা কি লিখি? এফ প্রাইম এক্স। এই তোমরা কি জানো একবার অন্তরীকরণ করলে এটাকে এফ প্রাইম এক্স লেখা যায়? কে কে জানো? অবশ্যই জানো। একবার অন্তরীকরণ করলে এটাকে কি লেখা যায়? এফ প্রাইম এক্স। ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার খেয়াল করে দেখো তো, যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমি কি বলতে পারি যে এফ অফ এক্স ফাংশনটাকে অন্তরীকরণ করলে যেহেতু এফ প্রাইম এক্স পাওয়া যায়, তাহলে এফ প্রাইম এক্স এইটাকে কেউ যদি এখন ইন্টিগ্রেশন করে, এই যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, কার সাপেক্ষে? অবশ্যই এক্স এর সাপেক্ষে, অবশ্যই এক্স এর সাপেক্ষে, এই যে ডিএক্স। তাহলে কি পাওয়া যাবে? এইটা আবার ফেরত পাওয়া যাবে। কে কে বুঝতেছো বলো? এইটা আবার ফেরত পাওয়া যাবে, এই যে এফ অফ এক্স। এই যে খেয়াল করে দেখো, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। আর এই ডিএক্স মানে হচ্ছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এখানে দেখো ডি ডিএক্স, এই ডি মানে ডিফারেন্সিয়েশন, ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে। এখানে এই যে চিহ্নটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিএক্স মানে হচ্ছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করব। বুঝছো? এটাকে এইভাবে পড়া হয়, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে এই ফাংশনে ইন্টিগ্রেশন করব। তো ভাইয়া যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমি এফ অফ এক্স ফাংশনকে অন্তরীকরণ করলে যেহেতু এফ প্রাইম এক্স পাই, তাহলে এইবার এফ প্রাইম এক্স কে আবার যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে পূর্বের ফাংশনটা ফেরত পাবো। এতটুক জিনিস কে কে বুঝছো বলো? এতটুক জিনিস কে কে বুঝছো আগে বলো, ইয়েস অর নো? ইন্টিগ্রেশন যেহেতু অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করার পরে যে অ্যান্সারটা পাবো, এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আবার আগেরটা ফেরত পাবো নাকি? বোঝো নাই? বলো, কথা বুঝছো? যে আমরা কেন বলতেছি যে ইন্টিগ্রেশন পড়ার জন্য অন্তরীকরণ পড়া থাকা লাগবে, কারণ অন্তরীকরণের উল্টা প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। তো তুমি যদি অন্তরীকরণ না বুঝো, তার উল্টা প্রক্রিয়া কেমনে বুঝবা?
বুঝবা না। আচ্ছা আমি খুব সহজে উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বুঝতে হবে না। আগে বলো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার এটাকে অন্তরীকরণ করলে কি হয়, বা এইগুলা আগে লেখো, উত্তরগুলো লেখো, লেখো লেখো লেখো। ভাইয়া ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, তো এটা বোঝার জন্য আগে তো অন্তরীকরণ বুঝতে হবে। এগুলো অন্তরীকরণ করো, করো, লিখো। এক্স স্কোয়ারের অন্তরজ কি? এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 5 বা এক্স স্কোয়ার প্লাস সি। সি মানে হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, যে কোনো ধ্রুব সংখ্যা। বলো দেখো সবগুলো 2x না? এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, এক্স স্কোয়ার প্লাস 3 এটাও 2x, কারণ কি 3 তো ধ্রুবক, ধ্রুবকের অন্তরজ 0, এখানেও 2x। তো এখানে ধ্রুবক, যে কোনো ধ্রুবক যদি হয় এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, আর সি তো ধ্রুবক, ধ্রুবকের অন্তরজ 0। এইবার একটা ঝামেলা এখানে বাঁধবে। কি ঝামেলা? যেহেতু ভাইয়া ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়ে যায়, দেখো এখানে কোনো ধ্রুবক নাই, এখানে 3, এটাকে অন্তরীকরণ করলে 0, তো 0 তো যোগ করে লাভ নাই। 5 কে অন্তরীকরণ করলেও 0, যে কোনো ধ্রুবক সি কে অন্তরীকরণ করলেও 0। এখন একটা সমস্যা এখানে বাঁধবে, সেটা হচ্ছে দেখো আমি তো একটু আগেই বলছি যে ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো এখানে খেয়াল করে দেখো এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া গেছে। তাহলে কি আমি বলতে পারি, সুতরাং এক্স এর সাপেক্ষে 2x কে যদি ইন্টিগ্রেশন করি কি পাওয়া যাবে বলো? এই দেখো এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিএক্স, ডিএক্স মানে তুমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা? এক্স এর সাপেক্ষে। কাকে ইন্টিগ্রেশন করবা? 2x কে। বলো তো তাহলে এক্স এর সাপেক্ষে 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার ফেরত পাবো না? আমার সাথে কে কে একমত বলো? এক্স স্কোয়ার ফেরত পাবো না? পাবো। দেখো এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেহেতু 2x হয়, তাহলে অবশ্যই এক্স এর সাপেক্ষে আবার 2x কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার ফেরত পাবো। তাহলে সিমিলারলি এখানে বলতে পারি না আবার একই জিনিস, যে এখানে খেয়াল করে দেখো 2x dx, দেখো যেহেতু এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়, তাহলে অবশ্যই 2x কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার প্লাস 3 ফেরত পাওয়া যাবে, বলতে পারি। ঠিক একইভাবে এখানে কি বলতে পারি? তোমরা কি কেউ ঝামেলাটা অনুমান করতে পারতেছো? দেখো এখানে 2x কে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার প্লাস 5 ফেরত পাবো। তাহলে এইভাবে এখানে যে কোনো ধ্রুবক যদি থাকে, ধরো এখানে কোনো ধ্রুবক নাই, এখানে আছে 3, এখানে 5, এখানে যে কোনো ধ্রুবক সি এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে, তাহলে এখানে 2x এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি আমি বলতে পারি এক্স স্কয়ার প্লাস যে কোনো ধ্রুব সংখ্যা। বলো এটা কি বলতে পারি? বলো বলতে পারি কি না? তো ঝামেলাটাকে কে ধরতে পারতেছো? ঝামেলাটা হচ্ছে যখন আমরা কোনো ধ্রুবকের অন্তর্গণ করি সেটা শূন্য হয়ে যায়, তো শূন্য তো আর লেখা লাগে না। তো আমি যখন আবার নতুন করে ইন্টিগ্রেশন করব, তো আমি কি জানি আগে কোনো ধ্রুবক ছিল নাকি নাই? ধরো 2x কে তুমি যখন ইন্টিগ্রেশন করতেছো এরকম হইতে পারে যে এখানে আগে কোনো ধ্রুবক ছিল না, অথবা এখানে 3 ছিল, অথবা 5, অথবা যে কোনো ধ্রুবক ছিল। তো আমি যখন কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করে মেইন ফাংশনটা ফেরত আনবো, সেখানে আগে থেকে কোনো ধ্রুবক ছিল কি ছিল না এটা কি আমি ডিরেক্ট জানতে পারবো? বলো তো আগে কোনো ধ্রুবক ছিল কি ছিল না এটা বোঝার তো উপায় নাই। এই জন্য আমরা যখন কোনো একটা ফাংশন ইন্টিগ্রেশন করব সূত্রগুলো লিখবো, অবশ্যই অ্যান্সারের সাথে এই যে সি এটা ধ্রুবক যোগ করে দিব, এটাকে বলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যোগজ ধ্রুবক। এটা অবশ্যই যোগ করে দিব, কারণ অন্তরীকরণ করলে কিন্তু ধ্রুবকটা শূন্য হয়ে যায়। তো আমি যখন ইন্টিগ্রেশন করব, তো অ্যান্সারের মধ্যে আগে ধ্রুবক ছিল কি ছিল না আমি জানি না। তো এই কনফিউশন যাতে না হয়, আমি অলওয়েজ ইন্টিগ্রেশন যখন করব, ইন্টিগ্রেশনের সূত্রগুলো যখন লিখবো, অ্যান্সারের সাথে একটা সি যোগ করে দেব। এখন সি এর মান যে কোনো সংখ্যা হইতে পারে, ধরো হইতে পারে 5, হইতে পারে 3, হইতে পারে 0। ধরো এখানে কিছু নাই, এখানে কিছু নাই, মানে সি এর মান 0। তো সি এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে, এটার মান কত আমি জানি না। বুঝছো? কে কে বুঝছো যে আমরা যখনই ইন্টিগ্রেশনে কোনো সূত্র লিখবো, অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার, ধরো এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সারের সাথে আমি কি একটা সি যোগ করে রাখবো, কারণ আমি জানি না যে এই যে 2x ফাংশনটা এটাকে যখন আমরা অন্তরীকরণ করে পাইছিলাম সেখানে কোনো ধ্রুবক ছিল কি ছিল না, ছিল কি ছিল না, এরকম হইতে পারে ধ্রুবক আছে অথবা নাই। তো আমরা একটা ধ্রুবক যোগ করে রাখবো, যদি ধ্রুবক থাকে তাহলে ধরো সি এর মান 5, যদি এখানে 5 থাকে তাহলে 5, যদি 3 থাকে 3, যদি না থাকে তাহলে 0। বুঝছো? সি এটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আমরা যখনই ইন্টিগ্রেশন একটা সূত্র লিখবো তার সাথে একটা সি যোগ করে দেবো, কাজ শেষ। তোমার সি এর মান বাইর করতে হবে না, সি এর মান বাইর করতে হবে না, জাস্ট এমনি প্লাস সি লিখে রাখলেই হবে। ভাই তুমি সি এর মান এখানে কেমনে বাইর করবা? তুমি তো সি এর মান জানো না, সি এর মান 3 নাকি 5 নাকি 7 নাকি 9, তুমি কি জানো? জানো না। তো সি এর মান তোমার বাইর করতে হবে না, তুমি জাস্ট একটা সি যোগ করে রেখে দিবা, অ্যান্সারটার সাথে একটা সি যোগ করে রেখে দিবা। তোমার সি এর মান বাইর করতে হবে না রে বোকা, তুমি জাস্ট একটা সি যোগ করে রাখবা যে আমি জানি না কোনো ধ্রুবক ছিল কি ছিল না,
তো এই যে কনফিউশন যাতে না হয় আমি একটা সি যোগ করে রাখবো। যদি ধ্রুবক থেকে থাকে তাহলে সি এর মান হবে, ধরো ধ্রুবক ছিল 3, তাহলে সি এর মান 3। যদি ধ্রুবক থাকে 5, তাহলে সি এর মান 5, না থাকলে 0। বুঝতে পারছো? আচ্ছা, ফাইন ফাইন ফাইন। এইবার আসো, ইন্টিগ্রেশন আমরা কেন শিখবো? ইন্টিগ্রেশনের কাজটা কি? ইন্টিগ্রেশনের প্রয়োগ আমরা ইন্টিগ্রেশন একদম লাস্ট অধ্যায়ে পড়বো, ক্ষেত্রফল নির্ণয়। তোমরা কি জানো এই যে রেগুলার শেপ, এগুলার ক্ষেত্রফল বের করার সূত্র আছে? কে কে জানো? তোমরা সবাই জানো। সার্কেল, তারপরে ধরো রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে কি কি বলে এটাকে, সামান্তরিক, ত্রিভুজ, সিলিন্ডার আকৃতি, বেলন আকৃতি, এগুলার কিন্তু ধরো যেগুলো রেগুলার শেপ, তোমরা 9-10-এ পড়ছিলে না ঘন জ্যামিতি? এই রেগুলার শেপগুলার কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের ডিরেক্ট সূত্র আছে। বাট আমাকে বলো তো, এই যে ইরেগুলার শেপ, এগুলার কি ক্ষেত্রফল নির্ণয়ের ডিরেক্ট কোনো সূত্র আছে? বলো। এই ইরেগুলার শেপগুলার ডিরেক্ট ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নাই। তো আমরা যখন কোনো একটা ইরেগুলার শেপ, ধরো বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও, এটা কি তুমি ত্রিভুজের সূত্র বা চতুর্ভুজের সূত্র কোনো সূত্র দিয়ে ডিরেক্ট বের করতে পারবা? পারবা না। তো এরকম ইরেগুলার শেপের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি ইউজ করি? ইন্টিগ্রেশন। আমরা একদম লাস্ট অধ্যায়ে পড়বো, লাস্ট অধ্যায়ে দেখবো ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বাইর করা যায়। আপাতত তোমাকে একটা উদাহরণ দিই, জাস্ট সহজ একটা উদাহরণ। তো ভাইয়া, ইন্টিগ্রেশনের আসলে কাজটা কি? ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে কি করব আমরা? ইরেগুলার শেপ যেগুলার ক্ষেত্রফলে ডিরেক্ট সূত্র ইউজ করা যায় না, সেগুলো আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা, তো তোমাকে একটা খুব সহজ আগে উদাহরণ দিই, একদম সিম্পল উদাহরণ। আচ্ছা, তোমরা কি জানো ক্যালকুলেটরের ইন্টিগ্রেশন বাটন কই আছে? তোমরা ইএস প্লাস অথবা ইএক্স অথবা সিডব্লিউ যেই ক্যালকুলেটরে ইউজ করো, আমি তোমাকে ইএস প্লাসেরটা দেখাচ্ছি। ইন্টিগ্রেশন বাটন আছে এই যে এখানে, দেখো এই যে ইন্টিগ্রেশন বাটন। ধরো ইন্টিগ্রেশন, তুমি ধরো ইন্টিগ্রেশন করবা, ধরো 2x, এখানে লোয়ার লিমিট আপার লিমিট ধরো 1 থেকে 5 পর্যন্ত, মানে র্যান্ডম একটা ভ্যালু লিখতেছি আর কি। ধরো ফাংশনটা হচ্ছে 2x, তুমি 2x ফাংশনকে ইন্টিগ্রেশন করবা কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ক্যালকুলেটরে অটোমেটিক বাই ডিফল্ট x এর সাপেক্ষে ইন্টিগ্রাল থাকে। লোয়ার লিমিট আপার লিমিট, যে কোন বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত তুমি ইন্টিগ্রেশন করবা, ইকুয়াল টু চাপো। তাহলে এই যে 24 আসছে না, এই 24 হচ্ছে এই 2x ফাংশনের 1 থেকে 5 পয়েন্ট পর্যন্ত ক্ষেত্রফল। দেখাচ্ছি, ভয় পাইও না, তোমার বুঝতে হবে না। এই জিনিসটা না বুঝলেও সমস্যা নাই, একদম লাস্ট ক্লাস মানে লাস্টের পার্টে ক্ষেত্রফল নির্ণয়ে আমরা এগুলো বিস্তারিত করবো। আপাতত খালি দেখতে থাকো। যেমন এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই। ধরো এই 2x, এই y ইকুয়াল টু 2x, এটা কেমন গ্রাফ? দাঁড়াও আমি এই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করে দিই। y ইকুয়াল টু 2x, বলো তো এটা কেমন রেখা? বলো, এই যারা সরল রেখা পড়ছো, এটা কেমন রেখা? যদি বলতে না পারো মাইর দিব, একেবারে কান চাপা গরম করে দিব। বলো, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, বলো 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 বলো। y ইকুয়াল টু 2x, এটা কিসের গ্রাফ? বলো, মূল বিন্দুগামী সরল রেখা। y ইকুয়াল টু 2x, এটা মূল বিন্দুগামী সরল রেখা। ধরো এই যে y ইকুয়াল টু 2x, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। ধরো y ইকুয়াল টু 2x, এটা একটু খারাপ হবে, অসুবিধা নেই, এক্সাক্ট আঁকতে হবে না। y ইকুয়াল টু 2x, ধরো y ইকুয়াল টু 2x হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। হ্যাঁ, ধরো y ইকুয়াল টু 2x মূল বিন্দুগামী সরল রেখা। তো আমি তোমাকে যেই উদাহরণটা দেখাইছি, ধরো যে 1 থেকে 5 পর্যন্ত 2x এর ইন্টিগ্রাল বা এর ইন্টিগ্রেশন করলে 24, মানেটা কি? ধরো আমরা ইন্টিগ্রেশন করব এই যে ফাংশনটা, ধরো y, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এরকম, y ইজ এ ফাংশন অফ x, x এর একটা ফাংশন। ধরো আমরা এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, ধরো 1 থেকে 5 পর্যন্ত, f অফ x dx। হ্যাঁ, তো f অফ x এর মান কত? 2x। ধরো y ইজ এ ফাংশন অফ x, ধরো y ইকুয়াল টু f অফ x, তাহলে f অফ x এর মান কত? 2x। এই জিনিসটার মানে কি? ওয়েট, ধরো এই জিনিসটার মানে কি? দেখো এই যে এটার মানে হচ্ছে এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনে x এর ভ্যালু দেখো ভাইয়া, লোয়ার লিমিট এবং আপার লিমিট, এটা হচ্ছে x এর লিমিট। তুমি দেখতে থাকো, না বুঝলেও সমস্যা নেই। x এর যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তার লিমিট, কার লিমিট? x এর 1 থেকে 5। ধরো 1 থেকে, ধরো 0 থেকে, 1 থেকে না দিয়ে একদম মূল বিন্দু থেকে দেই। দাঁড়াও, এখানে কি আমি 1 থেকে দিয়েছিলাম ক্যালকুলেটরে? একদম 0 থেকে দিই, তাহলে বুঝতে সুবিধা। ধরো এখানে আমি একদম 0 থেকে দিই, মূল বিন্দু থেকে দিই। ধরো 0 থেকে অ্যান্সার আসবে কত? 25। ওয়েট দেখাচ্ছি, ধরো 0 থেকে, ধরো এই যে এই বিন্দুতে x এর মান 0, মূল বিন্দুতে x এর মান কত? 0। আর x ইকুয়াল টু 5 কোথায়? ধরো এই তোমরা কি জানো x ইকুয়াল টু 5 কেমন রেখা? কে জানো ভাই? এগুলো কিন্তু সরল রেখা অধ্যায়ে পড়ছো, কে জানো? ধরো x ইকুয়াল টু 5,
এটা কেমন রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। কে কে জানো? দেখো এই যে আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এখানে আমি জিরো থেকে শুরু করি, ধরো জিরো থেকে, তাহলে মূল বিন্দু থেকে বুঝাইতে জিনিসটা সুবিধা। খেয়াল করে দেখো, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, লিমিটটা হবে এক্স এর, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো রেখা। তোমরা কি জানো এই যে ওয়াই অক্ষ হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো রেখা। এক্স ইকুয়াল টু জিরো মানে ওয়াই অক্ষের সমীকরণ, আর এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু 5, এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যেটা এক্স অক্ষকে 5,0 বিন্দুতে ছেদ করে। তো ওইটা লাগবে না, আপাতত একটু বুঝলেই হবে। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এক্স ইকুয়াল টু জিরো, দেখো এটা এক্স এর লিমিট, কার এক্স এর লিমিট, একবার হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5। এই দুইটা লিমিটের মধ্যে এই যে 2x, এই যে y ইকুয়াল টু 2x, এই গ্রাফটার যে ক্ষেত্রফলটা, এটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনটার মান। এই দেখো, এই দেখো এই এরিয়াটা, বুঝতে পারছো? এক্স ইকুয়াল টু জিরো, দেখো এই ইন্টিগ্রেশনটা কি মিন করে। দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া 2x dx, আপনি x এর সাপেক্ষে 2x এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতেছেন, x এর মান 0 থেকে 5 পর্যন্ত, এই জিনিসটা কি মিন করে? মিন করে এই যে x ইকুয়াল টু 0 রেখা মানে y অক্ষ, এখান থেকে শুরু করে x ইকুয়াল টু 5 রেখা এই পর্যন্ত, এই যে ফাংশনটা এর আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এটা ক্যালকুলেটরে বসাও, 0 থেকে বসালে কত আসে দেখো 25, কত আসছে 25, তো এটা হচ্ছে 25। এইবার তুমি, এটা তো ভাই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের নরমাল ক্ষেত্রফল বের করো তো। সূত্র কি? নরমাল ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু, বলো তো ভূমি কত? এখান থেকে এতটুকু ভূমি, 0 থেকে 5 পর্যন্ত, মানে ভূমি হচ্ছে 5, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা দিয়ে বের করে দেখো উচ্চতা কত বলো তো, একটু কত বলো। ভূমি এক্স এর মান যদি 5 হয়, তাহলে কোটি, এটা কোটি কত বলো, কোটি কত? এক্স এর মান 5 বসাও, 5 দুগুণে 10, তাহলে এখানে ওয়াই এর মান কত 10, মানে এই বিন্দুটা স্থানাঙ্ক বের করো। দেখো ভাই এগুলো তো বাচ্চা জিনিস, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 5,10 না? দেখো এই যে এক্স এর মান এখানে কত 5, তাহলে এক্স এর মান 5 হইলে এখানে ওয়াই এর মান কত, এই যে ওয়াই ইকুয়াল টু 5 দুগুণে 10, তাহলে এটা 5 এটা 10, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখো কত 50 কে 2 ভাগ করলে 25, এই যে দেখছো, এই দেখো দুইটা সেম। তার মানে এই কাজটা রেগুলার শেপ হইলে, রেগুলার শেপ হইলে ধরো এটা তো ত্রিভুজ, এটা রেগুলার শেপ, এটার ক্ষেত্রফল তুমি নরমাল সূত্র দিয়ে বের করতে পারবা, আর ইন্টিগ্রেশনের মাধ্যমে রেগুলার শেপ, ইরেগুলার শেপ, যে কোনো শেপের ক্ষেত্রফল বের করা যায়। এখন এই শেপটা রেগুলার ছিল বলে তুমি ডাইরেক্ট সূত্র দিয়ে বের করতে পারছো। যদি রেগুলার শেপ না হইতো তখন কিন্তু এইভাবে তুমি পারতা না, তখন তোমার এইভাবেই করতে হইতো। কে কে বুঝছো? আগে বেসিক জিনিসটা কে কে বুঝছো যে ভাইয়া, একটু কে কে বুঝছো যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রফল, ধরো এক্স এর সাপেক্ষে, ধরো এই যে 2x এই ফাংশনটা, ধরো y ইজ এ ফাংশন অফ x, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তো x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 5 পর্যন্ত এই যে এরিয়াটা, এই এরিয়াটা তুমি ইন্টিগ্রেশনের সাপেক্ষে বাইর করতে পারতেছো, এই 25 ক্ষেত্রফল। তুমি কি এই জিনিসটা বুঝছো? না বুঝলেও সমস্যা নাই। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা তো এইভাবে করার দরকার কি, এইভাবেই করা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কথা সত্য। যদি রেগুলার শেপ হয়, এই রেগুলার শেপের কোনো ক্ষেত্রফল আমরা ইন্টিগ্রেশন দিয়ে বাইর করি না, নরমাল সূত্র দিয়ে করে ফেলি। কিন্তু যদি রেগুলার শেপ না হয়, যেমন তোমরা কি কেউ কনিক পড়ছো? এখনো তো পড়ো নাই। তোমরা কি জানো, ধরো একদম সিম্পল, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন? এটা কে কে জানো একটু কমেন্ট করো তো, কেউ কি জানো? ধরো ইরেগুলার একটা শেপ, একদম সহজ, একদম সহজ দেখাই। ধরো y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন, কে কে জানো? না জানলেও সমস্যা নাই, না জানলেও সমস্যা নাই। y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, ধরো y ইজ এ ফাংশন অফ x, হ্যাঁ, মানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এখানে f অফ x মানে হচ্ছে এক্স স্কোয়ার, বুঝতে পারছো? y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা গ্রাফ কে কে জানো? না জানলেও সমস্যা নাই, খালি জানো কিনা একটু বলো। জানো? এই দেখো পরাবৃত্ত, ভেরি গুড, এই যে এরকম, এই যে এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এখানে x ইকুয়াল টু 0, আর ধরো ধরো এটা হচ্ছে x ইকুয়াল টু 2, ধরো x ইকুয়াল টু 2। এইবার আমি যদি তোমাকে বলি, খেয়াল করে দেখো যে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 2 পর্যন্ত, খেয়াল করে দেখো x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, এই যে y ইকুয়াল টু f অফ x মানে x স্কোয়ার, ধরো x স্কোয়ার, এটাকে যদি আমি x হিসেবে ইন্টিগ্রেশন করি, খেয়াল করে দেখো, ওয়েট, এই যে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে x স্কোয়ার, হ্যাঁ, y ইজ এ ফাংশন অফ x, x স্কোয়ার, জাস্ট এখানে ফাংশনটা বসাবো,
ফাংশনটা কি এক্স স্কোয়ার। তো খেয়াল করে দেখো, আমি এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করবো 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। এই যে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2, এটা কেমন রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে এটুক, এই যে এটুক, এই যে এটুক। এবার এটা কি তুমি ডিরেক্ট কোনো রেগুলার শেপের সূত্র দিয়ে বের করতে পারবা? দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 পর্যন্ত এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, এটা আমি ধরো তোমাকে বের করতে বললাম, এটা কি তুমি এখন কোনো সূত্র দিয়ে বের করতে পারবা? কোনো রেগুলার শেপের সূত্র এখানে খাটবে? বলো আমাকে, বলো এই শেপটা কি কোনো রেগুলার শেপ? না, এটা ইরেগুলার শেপ। তো এইটা কেমনে করতে হবে? ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে এই যে জাস্ট এটা বসালি হয়ে যাবে। এখন ধরো তোমাকে তো আমি এখনো ইন্টিগ্রেশন শিখাই নাই, তোমাকে তো এখন আমি ইন্টিগ্রেশনের সূত্র শিখাই নাই, তো তুমি এটা বের করবে কেমনে? আপাতত ক্যালকুলেটরে বের করে দেখো এটার ক্ষেত্রফল কতটুকু। ক্যালকুলেটরে বের করো 0 থেকে 2 এক্স স্কোয়ার, 0 থেকে 2 এক্স স্কোয়ার। দেখো 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2, আর এখানে এক্স স্কোয়ার, 0 থেকে 2, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো কত আসছে বলো, 8/3। দেখো 0 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার। এই যে ফাংশনটা এক্স স্কোয়ার, একে ইন্টিগ্রেশন করতেছে 0 থেকে 2 পর্যন্ত, হচ্ছে 8/3। তাহলে এই যে এই ক্ষেত্রফলটা হচ্ছে 8/3, কে কে বুঝছো? এই যে এত বর্গ একক, কে কে বুঝছো বলো? আশা করি বুঝতে পারছো। এখন আপাতত ইন্টিগ্রেশন দিয়ে কি করা যায়, যতটুকু বুঝাইছি অতটুকু বুঝলে এনাফ, এর বাইরে বোঝা লাগবে না। বাকি ডিটেলস আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো আগে শিখবো, ইন্টিগ্রেশনের নর্মাল ম্যাথ করবো, তারপর ইন্টিগ্রেশনের একদম লাস্ট পরিচ্ছেদ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ওখানে আমরা অনেক টাইপের প্রবলেম দেখবো, কিভাবে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করা যায়। বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এবার একটা জিনিস বলে দেই, দাঁড়াও, আরেকটা জিনিস বলে দেই। ধরো একটা ফাংশন যদি এরকম হয়, ধরো y ইজ এ ফাংশন অফ x, মানে ফাংশনটা হচ্ছে x এর ফাংশন। তাহলে অবশ্যই তুমি যখন f অফ x dx, খেয়াল করে দেখো, এই যে x এর ফাংশনটাকে তুমি যখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, তখন লোয়ার লিমিট এবং আপার লিমিট, নিচেরটাকে বলে লোয়ার লিমিট, উপরেরটাকে বলে আপার লিমিট। তুমি ইন্টিগ্রেশনটা যার সাপেক্ষে করতেছো, লিমিট কিন্তু তার হবে। মানে তুমি ইন্টিগ্রেশন করতেছো x এর সাপেক্ষে, তাহলে লিমিট হবে ধরো x এর মান, ধরো একটা x1 একটা x2। বুঝছো? তুমি ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করবা, কার সাপেক্ষে করতেছো? x এর সাপেক্ষে, তখন লিমিট হবে x এর ভ্যালু। ধরো এখানে x = 0, x = 5, অথবা ধরো x = 2, x = 7, যাই বসাও না কেন, তখন লিমিটটা বসাইতে হবে x এর। বাট এরকম কি হইতে পারে না যে একটা ফাংশন ধরো এরকম হইতে পারে কিনা বলো, যে x = f of y? হইতে পারে না বলো? এটা কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে যে ফাংশন সবসময় x এর হইতে হবে? নর্মালি শোনো, নর্মালি আমরা ছোটবেলা থেকে তোমরা যখন ফাংশন অধ্যায় পড়ছো, সবসময় নর্মালি আমরা ফাংশনটাকে এইভাবে লিখছি যে y ইজ এ ফাংশন অফ x, মানে x এর ফাংশন। বাট এটা তো এরকম হইতে পারে, x ইজ এ ফাংশন অফ y, হইতে পারে না? হইতেই পারে। তখন কেমনে লিখতে হবে? তখন লিখতে হবে এইভাবে, দেখো ইন্টিগ্রেশন অফ, ধরো f অফ y, ধরো এই যে এটা y এর ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন হবে y এর সাপেক্ষে। খেয়াল করে দেখো, y এর ফাংশনটাকে তুমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এইবার এখানে লিমিটগুলো হবে y এর। ধরো এখানে y1, এটা y2। বুঝতে কি খুব বেশি অসুবিধা হচ্ছে? না বুঝতে পারলেও সমস্যা নেই, তুমি খালি দেখো। ধরো এই জিনিসগুলো তুমি না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা যখন নর্মাল ইন্টিগ্রেশনের সূত্রগুলা পড়বো, ইন্টিগ্রেশনের ম্যাথ করবো, তারপর সবার লাস্টে যখন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো, ওখানে তুমি সবকিছু জানতে পারবা। আপাতত তুমি যদি না বুঝো, ধরো তোমার জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, সমস্যা নেই, খালি দেখতে থাকো। ধরো তোমাকে আমি বুঝাইতেছি, আমি তোমাকে দেখাচ্ছি যে এরকম হয়, দেখতে থাকো। এবার দেখো, তার আরেকটা জিনিস বুঝাই দিই। ধরো এই যে ব্যাপারটা, ধরো যখন এইটা ধরো y ইজ এ ফাংশন অফ x, হ্যাঁ, তখন y ইজ এ ফাংশন অফ x। তো এখানে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, ধরো ফাংশন অফ x, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তো লিমিটগুলো কি, ধরো x1 x2, রাইট? তাহলে এটা আমি যদি গ্রাফ আঁকাই, গ্রাফের মাধ্যমে জিনিসটা একটু বোঝাই, জিনিসটা কিরকম হবে দেখো। ধরো গ্রাফের মাধ্যমে জিনিসটা কেমন হবে, ধরো x অক্ষ y অক্ষ, না বুঝলেও কোনো অসুবিধা নাই, খালি দেখতে থাকো। রং দেখো, রং মনে করো সিনেমা হচ্ছে, সিনেমা দেখো, না বুঝলেও সমস্যা নেই। ধরো এই যে একটা ফাংশন, ধরো এই ফাংশনটা হচ্ছে y ইজ এ ফাংশন অফ x। এখন তোমাকে বলা হয়েছে x এর সাপেক্ষে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে x1 থেকে x2 পর্যন্ত। তো x1 x2 এই দুটো হচ্ছে কি x এর মান, ধরো
এই যে x1, এটা হচ্ছে x1, ধরো x ইকুয়াল টু সামথিং, ধরো আমি লিখে রাখি, ধরো এটা হচ্ছে x ইকুয়াল টু a, এটা হচ্ছে ধরো x ইকুয়াল টু b, মানে x এর দুইটা মান, ধরো এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, ধরো আমি তোমাকে বুঝাচ্ছি, ধরো এটা হচ্ছে x ইকুয়াল টু b। তাহলে আমি যদি x এর দুইটা মান নেই, যে আমি ইন্টিগ্রেশনটা করব এই ফাংশনের x এর দুইটা বিন্দুর মধ্যে, x এর দুইটা বিন্দুর মধ্যে, তাহলে ধরো এখানে ব্যাপারটা কি হবে, এইবার দেখো x এর একটা বিন্দু হচ্ছে a আর একটা বিন্দু হচ্ছে b, তোমরা কি কথা বুঝতেছো? এই যে দেখো, তার মানে a থেকে b পর্যন্ত x এর সাপেক্ষে f অফ x এর ইন্টিগ্রেশনটা কতটুকু এরিয়ার ক্ষেত্রফল নির্দেশ করে? এই যে ফাংশনটা তার সাথে x অক্ষের ক্ষেত্রফল, যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে x অক্ষের সাথে ক্ষেত্রফল কোন বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত, x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত, এই যে এতটুকুর ক্ষেত্রফল। দ্বারা ওটা আমি একটা কালার ইউজ করি, কোন কালার ইউজ করব, ধরো হলুদ, এই যে এই ক্ষেত্রফলটা কে কে বুঝছো? বলো বলো বলো, এইবার তুমি একটা ইন্টিগ্রেশন যখন দেখবা তুমি কি বুঝতে পারবা যে এই জিনিসটা কি মিন করতেছে? এই যে দেখো, এই যে এতটুকুর ক্ষেত্রফল, কে কে বুঝছো বলো? না বুঝলেও সমস্যা নেই, রং দেখতে থাকো। মনে করো তুমি সিনেমা দেখতে বুঝতেছো না কিন্তু ভালোই লাগতেছে, এরকম হয় না মাঝে মধ্যে? বলো, ছোটবেলায় যখন ধরো ইংলিশ বা হিন্দি সিনেমা দেখতাম, যে কিছু বুঝতেছি না কিন্তু মনে করো যে নায়ক হাসতেছে, আমার দেখে ভালোই লাগতেছে, এরকম হয় কার কার? তো তুমি চিন্তা করো যে তুমি একটা হিন্দি বা ইংলিশ সিনেমা দেখতেছো, কি বলতেছে কিছু বুঝতেছো না কিন্তু দেখে আবার ভালোই লাগতেছে, এরকম কার কার হয় বলো? তার মানে এ থেকে বি পর্যন্ত এগুলো হচ্ছে এক্স এর লিমিট, যে এক্স এর মান এ, একবার এক্স ইকুয়াল টু এ আর একবার এক্স ইকুয়াল টু বি, এই দুইটা বিন্দুর মধ্যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, এই দুইটা পয়েন্টের মধ্যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে এই ইন্টিগ্রালের ভ্যালু। বুঝছো কথা? বলো বলো বলো। তাহলে এইবার তুমি যদি কোথাও দেখো যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, তোমাকে বলছে এ থেকে বি পর্যন্ত দুইটা বিন্দুর মধ্যে ইন্টিগ্রালটা বাইর করো, তা এই অ্যান্সারটা কি মিন করে, এটা কে বুঝছো বলো? এই ইন্টিগ্রালটা কি মিন করে? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে এক্স এর লিমিট, এবং এরিয়াটা হবে এক্স অক্ষের সাথে, এরিয়াটা কার সাথে? এক্স অক্ষের সাথে। এই যে একটু বেশি লম্বা হয়ে গেছে, এক্স অক্ষ পর্যন্ত হবে এটা। এই যে বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এইবার আসো, ফাংশনটা তো ভাইয়া ওয়াই দিয়েও দিতে পারে তাই না? ফাংশনটা তো ওয়াই দিয়েও দিতে পারে, আমরা তো জানি ভাইয়া এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এক্স ইকুয়াল টু বি, ভাইয়া তোমরা সরল লেখা পড়ছো আশা করি, এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এইবার তোমরা বলো তো ওয়াই ইকুয়াল টু সামথিং, ধরো ওয়াই ইকুয়াল টু বি, এটা কেমন রেখা বলো, কে কে জানো? ওয়াই ইকুয়াল টু বি এটা কেমন রেখা কমেন্টে বলো। যেমন ধরো এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, ধরো এইবার ওয়াই এর ফাংশন, তোমাকে ধরো ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে এফ অফ ওয়াই ডি ওয়াই, মানে ওয়াই এর সাপেক্ষে এফ অফ ওয়াই এই ফাংশনটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে একটা লিমিট হবে y1 আর একটা y2, একটা y1 একটা y2। এইবার ঠান্ডা মাথায় খেয়াল করো, বুঝতে হবে না, খালি রং দেখো। ধরো ব্যাপারটা হচ্ছে এই যে x অক্ষ, এই যে y অক্ষ, ধরো x ইজ এ ফাংশন অফ y, ধরো ফাংশনটা হচ্ছে এরকম এরকম, এই যে ইরেগুলার শেপ নিচ্ছি, কারণ রেগুলার শেপ হলে তো আর ইন্টিগ্রেশন লাগে না, নর্মাল সূত্র দিয়েই করে ফেলা যায়। আচ্ছা এইবার দেখো y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে y ইকুয়াল টু সামথিং, ধরো একটা হচ্ছে y ইকুয়াল টু a, একটা হচ্ছে y ইকুয়াল টু b, ধরো y এর দুইটা মান, এই যে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা আপার লিমিট, y এর দুইটা মান। তাহলে y ইকুয়াল টু a কেমন রেখা ভাইয়া বলো? x অক্ষের সমান্তরাল রেখা, তোমরা জানো? এই ধরো y ইকুয়াল টু a, x অক্ষের সমান্তরাল রেখা। আবার ধরো এটা হচ্ছে y ইকুয়াল টু b, এই দেখো y ইকুয়াল টু b, এটা কি? x অক্ষের সমান্তরাল রেখা। এইবার এই যে ধরো এখানে আমরা বসাইলাম a আর b, যে y এর একটা মান হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে এইবার এই ইন্টিগ্রেশনটা কি মিন করতেছে? y এর সাপেক্ষে f অফ y এর ইন্টিগ্রেশন করতে হবে, y ইকুয়াল টু a, মানে এখানে y এর একটা মান হচ্ছে a, y এর একটা মান হচ্ছে b, এতটুকু পর্যন্ত। তাহলে এরিয়াটা কতটুকু হবে? এই যে f অফ y, এই ফাংশনটাকে আমরা কি বলছি? x ইকুয়াল টু f অফ y, এই ফাংশনটার y অক্ষের সাথে ক্ষেত্রফল। কোন অক্ষের সাথে? দেখো আগে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম, x অক্ষের সাথে ক্ষেত্রফলটা নিয়েছিলাম, এবার আমি y অক্ষের মানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ক্ষেত্রফলটা হবে এই ফাংশনের, এই যে y ইকুয়াল টু a, এই বিন্দু থেকে y ইকুয়াল টু b, এই বিন্দু পর্যন্ত y অক্ষের সাথে ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফলটা, এই যে কে কে বুঝছো আমাকে বলো?
কে কে বুঝছো? আগে বলো ইন্টিগ্রেশন দিয়ে আসলে আমরা কি করব, এই জিনিসটা কে কে বুঝছো? না বুঝলেও সমস্যা নাই, খালি রং দেখে মজা পাচ্ছ কে কে যে ভাই ভালোই তো। হ্যাঁ, না বুঝলেও সমস্যা নাই, রং দেখো, কোনো সমস্যা নেই। এগুলো আমরা আবার ইন্টিগ্রেশনের সকল সূত্র পড়ার পরে একদম লাস্টে গিয়ে এরকম আরো অনেক ডিটেল ম্যাথ আমরা করবো। আপাতত কে কে বুঝছো যে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফলটা আলটিমেটলি আসবে ওয়াই এর সাথে, এই যে ইরেগুলার শেপটা, এই শেপের ওয়াই ইকুয়াল টু এ থেকে ওয়াই ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে এই ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল, এই যে একটা ইরেগুলার শেপ, এই ইরেগুলার শেপটার ক্ষেত্রফল। আর যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন এক্স অক্ষের সাথে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি পর্যন্ত, এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত এই যে এতটুকুর ক্ষেত্রফল। কে কে বুঝছো? আগে বলো ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি করব, এটা কি খায় নাকি মাথায় দেয়, ওটুক কে কে বুঝছো, আর কিছু লাগবে না, একদিনে খুব বেশি বোঝা লাগবে না, আপাতত একটু ক্লিয়ার যে ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, ওটুক বুঝলি এনাফ। এতক্ষণ ধরে যা কিছু বকবক করছি তুমি যদি একটু বুঝে থাকো যে ভাই ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে আগের ফাংশনটা ফেরত পাওয়া যায়। তবে আগে কোনো ধ্রুবক ওই ফাংশনের সাথে ছিল কি ছিল না এটা তো আমরা জানি না, কারণ অন্তরীকরণ করলে ওই ধ্রুবকটা তো জিরো হয়ে যায়। তো এই জন্য আমরা সেফটি হিসাবে ইন্টিগ্রেশন করার পর একটা ধ্রুবক সি যোগ করে দিব সূত্রের মধ্যে, যে আগে যদি কোনো ধ্রুবক থেকে থাকে, আমরা তো জানি না ছিল কিনা, সেটা হচ্ছে সি। যদি ধ্রুবক থাকে তাহলে সেটা হচ্ছে সি এর মান, যদি না থাকে তাহলে সি এর মান জিরো। কথা একদম ক্লিয়ার, এর বাইরে কিচ্ছু বুঝতে হবে না। এবার আসো ইন্টিগ্রেশনের সূত্র, ওয়েট, একদম খুবই খুবই সহজ ব্যাপার। ধরো তোমরা আমাকে আগে একটু বলো, ধরো ডিডি এক্স অফ এক্স কত বলো, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্গণ করলে কি হয়, 1 হয় কি না? এক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়, 1 হয়। তাহলে আমাকে বলো তো, তাহলে 1 কে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি কি হবে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, তাইলে 1 কে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি কি হবে, এক্স আর সাথে প্লাস সি, এক্স প্লাস সি, সাথে অবশ্যই প্লাস সি দিবা, কারণ কি, কারণ এখানে এক্স এর সাথে ধরো তুমি যদি একটা ধ্রুবক ধরো এক্স প্লাস 2 এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, ধরো এক্স প্লাস 5 এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, কারণ ধ্রুবকের অন্তরস্থ 0, আমরা তো জানি না কোনো ধ্রুবক ছিল কি ছিল না, এই জন্য আমরা সেফটি হিসেবে জাস্ট একটা সি যোগ করে দিব। আচ্ছা এখন আমাকে বলো তো সামনে কি 1 লেখা লাগে, ধরো এই 1 দিয়ে ডিএক্স, ভাই 1 কি গুণ আকারে লেখা লাগে, লেখা লাগে না, তো এটাকে নর্মাল ডিএক্স লেখা হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স প্লাস সি। ভাইয়া তোমাদের কি মনে আছে ডিএক্স মানে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অন্তরীকরণে আমরা কি করতাম, খুবই ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতাম, কার মনে আছে, ধরো এক্স একটা লাঠি, সেটাকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র মানে খুবই ক্ষুদ্র অংশকে আমরা ডিএক্স বলতাম। তাহলে এইবার ইন্টিগ্রেশনে তুমি কি করতেছো, উল্টা কাজ করতেছো, ধরো সবগুলা ডিএক্স কে তুমি জোড়া দিচ্ছ, অন্তরীকরণের উল্টা কাজ। তো একটা লাঠি ধরো এক্স দৈর্ঘ্য, সেটাকে অনেকগুলা ছোট ছোট অংশে ভাগ করে তুমি ডিএক্স বানাইছিলা, তো এবার সবগুলা ছোট ছোট অংশ যোগ করলে সামেশন করলে আলটিমেটলি পুরা এক্সটা পাওয়া যাবে, বুঝছো, পুরা এক্সটা পাওয়া যাবে। তো এটা হচ্ছে একটা সূত্র। এখন আমাকে বলো, ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই সমান কি হবে, ওয়াই প্লাস সি, মানে ইন্টিগ্রেশন অফ, ধরো সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 1 তো আর বলা লাগে না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ধরো ডিএক্স হচ্ছে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তো এক্স এর সবগুলা ক্ষুদ্র অংশ যোগ দিলে আবার কি হয়, এক্স হয়, ডি ওয়াই মানে হচ্ছে ওয়াই এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা, তো ওয়াই এর সবগুলা ক্ষুদ্র অংশ একসাথে জোড়া দিলে কি হবে, ওয়াই পাওয়া যাবে। তাহলে বলো তো যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ ডি টি কি হবে, টি প্লাস টি, যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ ডি ও ভি, এবার কি হবে বলো, ও ভি প্লাস সি। তোমরা কি কথা বুঝতেছো, এই কথা বুঝছো কে কে, ডি এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে চলক। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি, ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই প্লাস সি, টি এর সাপেক্ষে করলে টি প্লাস সি, জেড এর সাপেক্ষে করলে জেড প্লাস সি, ওবির সাপেক্ষে করলে ওবি প্লাস সি। বুঝছো কথা, ওকে ফাইন। এইবার আসো কতগুলো সূত্র ইন্টিগ্রেশনের, খুবই সহজ, জাস্ট অন্তরীকরণের সূত্রগুলো তোমরা জানো, অন্তরীকরণের সূত্রগুলো মনে আছে, জাস্ট উল্টা জিনিসগুলো খেয়াল করে দেখো।
ধরো এটা আমরা দেখলাম। এবার দেখো তোমরা কি জানো যে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়? কে কে জানো? তাহলে ই টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে। ভাইয়া মেন সূত্র কিন্তু ই টু দি পাওয়ার এক্স, তারপর সবগুলো সূত্রের সাথে প্লাস সি যোগ করে দিব। প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। প্লাস সি কেন যোগ করবো দেখাইছি শুরুতেই, যে আগে কোনো ধ্রুবক ছিল কি ছিল না আমরা তো জানি না, এই জন্য সেফটি হিসেবে একটা সি, সি কে বলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো তোমাদের মনে আছে যে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাইতো, তাহলে অবশ্যই ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে। এইবার তোমাদের কি মনে আছে এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাইতো? একটু মনে মনে অন্তরীকরণ মনে মনে চিন্তা করে দেখো তো, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স কি পাওয়া যাইতো? এ টু দি পাওয়ার এক্স লনে, এ টু দি পাওয়ার এক্স কে এক্স হিসেবে কে অন্তরীকরণ করলে একটা লনে গুণ আকারে আসতো, একটা লনে গুণ আকারে আসতো। এইবার তুমি যদি এ টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করো একটা লনে ভাগ আকারে আসবে। বলো তো ভাগ আকারে কেন আসবে? বলো, চিন্তা করো, বলো তো ভাগ আকারে কেন আসবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো এ টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আসবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লনে, আর সাথে প্লাস সি তো থাকবে। কেন ভাগ আকারে? কারণ খেয়াল করো এ টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেইটাকে তুমি যদি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, দেখো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লনে, এটাকে তুমি যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কি ফেরত পাওয়া যাবে? এ টু দি পাওয়ার এক্স, রাইট? এইবার খেয়াল করো এটা তো ধ্রুব সংখ্যা, এটা ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসবে। দেখো এই যে লনে, লনে তো ধ্রুবক, তো ধ্রুবক কোথায় চলে আসবে? ধ্রুবক এই সরি ধ্রুবক চলে আসবে সামনে, ধ্রুবক চলে আসবে সামনে। দেখো এই যে লনে ধ্রুবক সামনে চলে আসবে। এইবার এই লনে দিয়ে ওই পাশে নিয়ে ভাগ করে দাও। কে কে বুঝতেছো? এই লনে দিয়ে ওই পাশে নিয়ে ভাগ করে দাও। এই দেখো এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লনে, এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লনে। কে কে বুঝছো? এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লনে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লনে, আর লাস্টে প্লাস সি যোগ করে দিব। ভাই ইন্টিগ্রেশনের সূত্রে লাস্টে অবশ্যই কি করে দিব? প্লাস সি যোগ করে দিব, কারণ ধ্রুবক ছিল কি ছিল না আমরা তো জানি না। কে কে বুঝছো? এখন ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, তোমার তো পরীক্ষায় এগুলো এভাবে প্রমাণ করে আনা লাগবে না, তুমি খালি মনে রাখবা যে এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে একটা লনে গুণ আকারে আসতো, তাহলে ইন্টিগ্রেশনে কি আসবে? ভাগ আকারে। বুঝছো? আচ্ছা এবার এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি ইন্টিগ্রেশন করো, সূত্রগুলো ভালো মতো লিখো, ইন্টিগ্রেশন করলে সূত্রটা হবে এক্স এর পাওয়ার এক বেড়ে যাবে এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ। দেখো এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। দেখো কি হবে, ধরো ধর ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স এর পাওয়ার এক বাড়বে, 5 আর 1 6 হবে এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ 6 প্লাস সি। এখন তোমার যদি বিশ্বাস না হয়, বিশ্বাস না হয় তুমি এইটাকে আবার অন্তরীকরণ করে দেখো, এটা ফেরত আসবে। মনে মনে করে ফেলো না, এই অন্তরীকরণ তো পড়ছো। দেখো ভাইয়া তুমি এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 এটাকে মনে মনে অন্তরীকরণ করো তো, সামনে 1/6 থাকবে। আর এক্স টু দি পাওয়ার 6 কে অন্তরীকরণ করলে 6 এক্স টু দি পাওয়ার 5, 6 6 কাটা এক্স টু দি পাওয়ার 5। বুঝো নাই? একজন বলছে বুঝি নাই, আচ্ছা অসুবিধা নেই, দেখাই দিচ্ছি। এটা হচ্ছে অন্তরীকরণ। দেখো তুমি যদি দেখো এই যে সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন কে তুমি যদি ইন্টিগ্রেশন করো কি হবে? পাওয়ার এক বাড়বে, দেখো আগে ছিল এন এখন হবে n+1 এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। এখন খেয়াল করে দেখো এই যে দেখো এই সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার 5 কে তুমি যদি ইন্টিগ্রেশন করো পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ। এখন আমরা তো জানি যে এক্স টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেশন করে যেহেতু এটা পাওয়া গেছে, তাহলে অবশ্যই এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। উল্টা কাজ না? তো তুমি করে দেখো, যারা অন্তরীকরণ পড়ছো এটা মনে মনেই তোমরা জানো ডিডি এক্স অফ, দেখো এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 ডিভাইড বাই 6 কি হবে? এই 1/6 সামনে থাকবে ধ্রুবক, আর এক্স টু দি পাওয়ার 6 এর অন্তর্গত হচ্ছে 6 এক্স টু দি পাওয়ার 5। তাহলে দেখো এই 6 6 কাটা কি, এই যে এক্স টু দি পাওয়ার 5। এই যে বুঝছো? কে কে বুঝছো একটু বলো তো শুনি, কে কে বুঝছো? ওকে ফাইন। তো এই সূত্রটা মনে রাখবা যে এক্স টু দি পাওয়ার এন এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। কিন্তু যখন এন এর মান -1 তখন কিন্তু এটা খাটবে না। দেখো এই সূত্রটা তখনই বসানো যাবে যখন পাওয়ার -1 হবে না। কারণ কি জানো? বলো তো -1 হলে কি সমস্যা একটু বলো তো? -1 হইলে দেখো নিচে হয়ে যাবে 0। এন এর মান যদি কোনো কারণে -1 হয় নিচে 0 হয়ে যাবে, নিচে 0 হলে কিন্তু অসংজ্ঞায়িত। তো এই সূত্রটা এক্স এর সকল পাওয়ারের জন্য প্রযোজ্য, কিন্তু -1 এর জন্য প্রযোজ্য না। তো এক্স এর মান যদি -1 হয় মানে কি 1/x,
এই দেখো এটার জন্য আলাদা সূত্র আছে, তুমি এই সূত্র দিয়ে কিন্তু x⁻⁻1 এটার ইন্টিগ্রাল বাইর করতে পারবে না। x⁻⁻1 মানে হচ্ছে 1/x। তো দেখো 1/x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে ln x। তোমরা কি জানো ln x কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যাইতো? কে কে জানো? ভাইয়া অন্তরীকরণের সূত্রগুলো যদি তোমার মনে থাকে তোমার কাছে ইন্টিগ্রেশন খুবই মজা লাগবে, আর যদি অন্তরীকরণের সূত্রগুলো মনে না থাকে তোমার কাছে এটা কঠিন লাগবে। আচ্ছা তোমরা কি আগামী ক্লাসের আগে একটা কাজ করে আসতে পারবা, অন্তরীকরণের সূত্রগুলো আরেকবার ভালো মতো মনে রিডিং দিয়ে আসতে পারবা? আজকে ক্লাসে না বুঝলে সমস্যা নেই, ধরো তুমি আজকে ক্লাসে বুঝতেছো না, কোনো অসুবিধা নাই, মানে পরবর্তী ক্লাসে তুমি যদি বুঝতে না পারো তার মানে দোষ আসলে ইন্টিগ্রেশনের না, দোষ হচ্ছে অন্তরীকরণের। মানে ইন্টিগ্রেশনের কোন একটা টাইপ যদি তোমার বুঝতে অসুবিধা হয় তার মানে তুমি অন্তরীকরণে দুর্বল, কারণ এখানে যা কিছু করবো সবকিছু অন্তরীকরণের উল্টা জিনিস। আচ্ছা এবার খেয়াল করে দেখো, তো যখন n এর মান -1 মানে 1/x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ln x, কারণ ln x কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়। তো ln এর পরে মডুলাস কেন দেওয়া হয়েছে? তোমরা কি জানো ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না? কে কে জানো? ln কিংবা log এরপরে অলওয়েজ পজিটিভ ভ্যালু থাকবে। ভাইয়া ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, এই জন্য ln এর পরে কিংবা লগারিদমের পরে অলওয়েজ পজিটিভ ভ্যালু বসে, এই জন্য মডুলাস ইউজ করা হয়। আচ্ছা এবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ 1/√x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে 2√x। কেন? কারণ তুমি 2√x কে অন্তরীকরণ করে দেখো, ভাইয়া এই 2√x এটাকে অন্তরীকরণ করে দেখো কি আসে, 2√x কে অন্তরীকরণ করলে আসবে 1/√x। বুঝতে পারছো? দেখো মনে মনে চিন্তা করে দেখো তো, √x এর অন্তরজ কি? √x এর অন্তরজ হচ্ছে 1/2√x, 1/2√x, তাহলে 2 কাটা থাকবে 1/√x। বুঝতে পারছো? দেখো আমি তোমাকে দেখাই দিই, ddx অফ 2√x, 2√x কি হবে? 2 সামনে চলে আসবে, 2 ধ্রুবক সামনে চলে আসবে, √x এর অন্তর হচ্ছে 1/2√x, 1/2√x। দেখো 2 কাটা, 2 কাটা, এই যে 2 কাটা থাকবে কি 1/√x, দেখো থাকবে এই যে 1/√x, 1/√x, এই যে 1/√x। কথা বুঝছো? তো তোমরা যদি অন্তরীকরণের সূত্রগুলা ভালো মতো শিখতে পারো, ইন্টিগ্রেশন গুলা কি অত কঠিন লাগবে নাকি জাস্ট মনে মনে বের করে ফেলা যাবে? একটু বলো তো। ওয়েট ভাইয়া, তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে অন্তরীকরণ যদি পড়া থাকে এই সূত্রগুলা তুমি অনেক কিছু মিল রেখে মনে করে ফেলতে পারবা, মিল রেখে মনে রাখতে পারবা। দেখো dx, ইন্টিগ্রেশন অফ dx মানে x, সাথে প্লাস তো থাকবেই। ইন্টিগ্রেশন অফ x এর জায়গায় যদি y থাকে, ইন্টিগ্রেশন অফ dy মানে y, ইন্টিগ্রেশন অফ dz মানে z, সাথে প্লাস c। e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x পাওয়া যাবে, a⁻x কে ইন্টিগ্রেশন করলে a⁻x ডিভাইডেড বাই ln x⁻n, x এর পাওয়ার ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ। 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x, 1/√x কে ইন্টিগ্রেশন করলে 2√x। কেন? কারণ এই 2√x কে অন্তরীকরণ করলে 1/√x পাওয়া যায়। দেখো এই যে 2√x কে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে 2√x কে অন্তরীকরণ করলে 1/√x পাওয়া যায়, 2 এ 2 এ কাটা থাকে 1/√x। বুঝছো? তো যদি তোমার অন্তরীকরণ পড়া থাকে ভালো মতো তাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে অনেক সহজ লাগবে, ইন্টিগ্রেশন অনেক সহজ লাগবে। ওয়েট এবার আসো, এই যে আজকে ক্লাসে আমরা মোট 12টা সূত্র শিখবো, 12টা। দেখো আগে লিখো, এগুলো লিখে ডান কমেন্ট করো, আগে লিখো 7, 8, 9, 10, 11, 12। দেখো cos x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে sin x, সাথে প্লাস c। sin x এর ইন্টিগ্রালের সূত্র মাইনাস cos x, sec স্কয়ার x এর ইন্টিগ্রালের সূত্র tan x, cos x স্কয়ার এর মাইনাস cot x, sec x tan x এটার ইন্টিগ্রালের সূত্র sec x, cosec x cot x এটার ইন্টিগ্রালের সূত্র মাইনাস cosec x। এই 12টা সূত্র আগে লিখো, লিখে ডান কমেন্ট করো, এই 6টা এবং এই 6টা, 12টা লিখো, তারপরে বুঝাচ্ছি। এই 6টা সূত্র লিখো। ভাইয়া আর্কাইভ ক্লাস করেছি, এখন কি করবো? আর করা লাগবে না, খালি ক্লাসের লেকচার শিট রিভিশন দিলেই হবে। মানে উইকলি এক্সামের আগে যারা আর্কাইভ ক্লাস করে ফেলছো ইন্টিগ্রেশনের, লাইভে আর ক্লাস করার দরকার নাই। তোমরা যেটা করতে পারো, যখন ইন্টিগ্রেশন উইকলি এক্সাম থাকবে, ধরো লেকচার 1 থেকে 4 পর্যন্ত একটা উইকলি এক্সাম হবে, তো ওই উইকলি এক্সামের আগে জাস্ট এই ক্লাসের লেকচার স্লাইডগুলো রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে ফেলবা। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। 1/x এটা একটু বুঝাই দেন। দেখো ভাইয়া ln x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/x, এটা তুমি বুঝো নাই মানে তুমি অন্তরীকরণ পড়োই নাই। ln x এর অন্তরজ হচ্ছে 1/x, তাহলে অবশ্যই 1/x এর ইন্টিগ্রাল হবে ln x। কথা বুঝছো? এটা অন্তরীকরণে ভালো মতো পড়ার কথা। এবার দেখো সূত্রগুলো আগে লিখো। দেখো এবার আমি একটু বুঝাই। তুমি কি জানো sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়? মনে মনে কে কে জানো? ভাই অন্তরীকরণ যারা পড়ছো অন্তত আর কিছু জানো না, জানো এই সূত্রগুলো জানো। কেউ যদি বলো আমি এই সূত্রগুলো জানি না, তাহলে তুমি অন্তরীকরণ পড়োই নাই, মিথ্যা কথা বলতেছো, পড়ছো, মিথ্যা কথা বলো না। দেখো ভাইয়া sin x এর অন্তরজ হচ্ছে cos x, তাহলে অবশ্যই cos x এর ইন্টিগ্রাল হবে sin x। কথা কি ক্লিয়ার না? একদম পরিষ্কার, পানির মতো ক্লিয়ার। যেহেতু sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, তাহলে অবশ্যই cos x কে আবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে sin x পাওয়া যাবে। এবার আসো
তুমি কি জানো cos x এর অন্তরজ কি? মাইনাস সাইন এক্স, জানো? তাহলে অবশ্যই মাইনাস সাইন এক্স কে যদি আবার ইন্টিগ্রেশন করো কি পাওয়া যাবে? cos x পাওয়া যাবে, যাবে কিনা বলো? cos x কে অন্তরীকরণ করলে যেহেতু মাইনাস সাইন এক্স পাওয়া যায়, তাহলে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে cos x পাওয়া যাবে। এইবার মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা সামনে চলে আসবে। এবার এই মাইনাস যদি ওই পাশে পাঠিয়ে দাও, এই মাইনাস যদি ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? মাইনাস cos x, কে কে বুঝছো? কথা বলো, কি হবে? মাইনাস cos x সাথে প্লাস সি। বলো কে কে বুঝছো? এই দেখো ভাইয়া, সাইন এক্স এর ইন্টিগ্রালের সূত্র কি? মাইনাস cos x। কেন মাইনাস আসছে কে কে বুঝছো বলো? একটু বুঝতে পারলেই কাজ শেষ। ভাইয়া সাইন এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় প্লাস cos x, সুতরাং cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাওয়া যাবে। বাট যেহেতু cos x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় মাইনাস sin x, তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু পাওয়া যাবে এই মাইনাসটা এদিকে পাঠিয়ে দাও, মাইনাস cos x প্লাস c। বলো কে কে বুঝছো? ভাইয়া ধ্রুবক কিন্তু অলওয়েজ প্লাস c, কেউ আবার মাইনাস c লিখো না ভাইয়া। ইন্টিগ্রেশনে প্লাস c যেটা ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অলওয়েজ প্লাস c লেখা হয়। ধ্রুবকের মান যদি নেগেটিভ হয়, ধরো c এর মান -5 হইতেই পারে, কিংবা c এর মান -7 হইতেই পারে, বাট আমরা যখন c লিখবো c অলওয়েজ প্লাস লিখবো, প্লাস c। বুঝছো কে কে বুঝছো? এবার খেয়াল করে দেখো, তোমাদের কি মনে আছে tan x এর অন্তরজের সূত্র ছিল sec স্কয়ার x? মনে আছে? তাহলে অবশ্যই sec স্কয়ার x এর ইন্টিগ্রালের সূত্র হবে tan x। তোমাদের কি মনে আছে cot x এর অন্তরজের সূত্র ছিল মাইনাস cosec স্কয়ার x? তাহলে মাইনাসটা এই পাশে যাবে এই যে এটার মতো, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রালের সূত্র হবে মাইনাস cot x। কে কে বুঝতেছো? sec x এর অন্তরজের সূত্র ছিল sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রাল হবে sec x। তারপর মনে করে দেখো cosec x এর অন্তরীকরণের সূত্র ছিল মাইনাস cosec x cot x, মাইনাস ছিল, তো এই মাইনাসটা ওই পাশে চলে যাবে, cosec x cot x, এটার ইন্টিগ্রালের সূত্র হবে মাইনাস cosec x। বলো এই সূত্রগুলা আগামী ক্লাসে কে কে মুখস্থ করে আসতে পারবা? এই 12টা সূত্র বুঝা বুঝা মুখস্থ, না বুঝা না, একটু বলো। এই 12টা সূত্র অন্তরীকরণের সূত্রগুলোর সাথে মিল রেখে মুখস্থ করবা, মিল রেখে, তাহলে সহজ হবে। যদি তুমি মিল না রেখে আন্দাগুন্দা মুখস্থ করতে যাও তাহলে কিন্তু মনে থাকবে না। একটু বলো, অন্তরীকরণের সূত্রগুলোর সাথে মিল রেখে এই সূত্রগুলা আগামী ক্লাসে কে কে মুখস্থ করে আসতে পারবা? মনে করে দেখো cos x কে অন্তরীকরণ করলে হয়ে যেত মাইনাস sin x, এর জন্য এইবার sin x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cosec x, সরি মাইনাস cos x। একইভাবে cot x এর অন্তরজের সূত্র ছিল মাইনাস cosec স্কয়ার x, তাহলে এবার মাইনাসটা এই পাশে পাঠিয়ে দিলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস cot x। একইভাবে cosec x এর অন্তরীকরণের সূত্র ছিল মাইনাস cosec x cot x, মাইনাসটা এই পাশে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ cosec x cot x, সূত্র হচ্ছে মাইনাস cosec x। বলো আগামী ক্লাসে এই সূত্রগুলা কে কে ভালো মতো অন্তরীকরণের সাথে মিল রেখে মুখস্থ করে আসতে পারবা? পারবা? ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার আসো একদম বেসিক দুইটা সূত্র, এটা আসলে অন্তরীকরণের মতোই, খেয়াল করে দেখো। ধরো f of x একটা ফাংশন, এ হচ্ছে একটা ধ্রুবক। ধরো তোমাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে, এ হচ্ছে ধ্রুব সংখ্যা, তো ধ্রুবকটা কোথায় চলে আসবে? সামনে। এটা অন্তরীকরণের মতোই, বুঝছো? ধরো জিনিসটা এরকম, ওয়েট লিখো, এই সূত্রটা লিখো। ধরো ব্যাপারটা এরকম, ধরো 2x স্কয়ার dx, x এর সাপেক্ষে x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে। 2 তো ধ্রুবক, তাহলে 2 সামনে চলে আসবে, x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে। কে কে বুঝছো? তারপরে অ্যান্সার যেটা আসবে সেটা অ্যান্সার কি হবে দেখো, 2 ধ্রুবক সামনে থাকবে, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, মনে আছে? পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস c, মানে 2x কিউব বাই 3। কে কে বুঝছো বলো? 2x কিউব বাই 3 প্লাস c। ছোট্ট বন্ধুরা এই সূত্রটা দেখো, খুবই সিম্পল। যদি কোনো ধ্রুবক গুণাকারে থাকে, ধরো তোমাকে বলছে x এর সাপেক্ষে f of x, এটার ইন্টিগ্রেশন করতে হবে। সামনে একটা ধ্রুবক গুণাকারে আছে, তুমি ধ্রুবকটাকে কি বাইরে বাইর করে ফেলবা, এই যে দেখো ধ্রুবকটাকে বাইরে বাইর করে ফেলবা, তারপরে x এর সাপেক্ষে x স্কয়ারের ইন্টিগ্রেশন করবা। তাহলে x এর সাপেক্ষে x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে? ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র, মনে আছে ছোট্ট বন্ধুরা? এখনই ভুলে গেলে তো হবে না। x টু দি পাওয়ার n dx কি হবে? x এর পাওয়ার 1 বেড়ে যাবে, x এর পাওয়ার হবে n প্লাস 1, নিচে n প্লাস 1 দিয়ে ভাগ, আর লাস্টে প্লাস c তো অ্যাড করেই দিব। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, যদি এরকম হয় যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, দুইটা x এর ফাংশন যোগ আকারে কিংবা বিয়োগ আকারে আছে, তাহলে প্রত্যেকটার সাথে তুমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিতে পারবা। যে তুমি f of x এটার সাথে আলাদা dx নাও, মানে আলাদা করে এখানে f of x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তারপর প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, এবং আলাদা করে g of x কে তুমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা।
আলাদা আলাদা, যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেওয়া যাবে। বলো এই দুটো সূত্রকে আলাদা করে আমার কিছু বোঝানোর দরকার আছে? বলো তো। ধরো এরকম একটা উদাহরণ দিয়ে দিই, ধরো এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স। তুমি এভাবে লিখতে পারবা যে প্রথমে এক্স স্কয়ারের সাথে ইন্টিগ্রেশন নিলাম এক্স স্কয়ার ডিএক্স, তারপর মাঝখানে মাইনাস, এইবার এক্স কিউবের সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। এই কে কে বুঝছো ভাই? এখানে না বুঝার মতো কিছু আছে? তাহলে এইবার দেখো এক্স স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ, 2 হবে 3, 3 দিয়ে ভাগ, মাইনাস মাইনাস কি হলো এক্স টু দি পাওয়ার 3, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার এক বাড়বে, 3 হবে 4 এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, লাস্টে প্লাস সি যোগ করে দেবা। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে ইন্টিগ্রেশন করতেছি 2 বার, বাট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটা কিন্তু একবার যোগ করলেই হবে। হ্যাঁ, তোমার আলাদা করে 2 বার যোগ করে দরকার নাই। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, এটাকে বাংলায় বলে যোগজ ধ্রুবক। ভাইয়া তুমি এখানে ইন্টিগ্রেশন একবার করো, 2 বার করো, 3 বার করো, লাস্টে এই যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটা একবার যোগ করলেই হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে 2টা ধ্রুবক যোগ করলে একটা ধ্রুবকই হয়। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো ধরো C1 আর C2, ধরো 2টা ধ্রুবক যোগ করলে একটা ধ্রুবকই হয়, বুঝছো? 2টা ধ্রুবক, 3টা ধ্রুবক, 4টা ধ্রুবক, তুমি 5টা ধ্রুবক যোগ করলে আর একটা ধ্রুবকই পাবা। তো এই জন্যে আলাদা করে 2-3 বার সি লেখার দরকার নাই, জাস্ট একবার নিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা কিছু ম্যাথ করি। তাহলে আমি ধরে নিচ্ছি আগামী ক্লাস যখন তুমি করতে আসবা এই সূত্রগুলো তুমি জেনে আসবা, এবং এগুলো সব অন্তরীকরণের উল্টা সূত্র। তুমি এই ডান পাশের গুলোকে অন্তরীকরণ করে দেখবা, এইগুলো বাম পাশের গুলো আসবে। ঠিক আছে? তুমি ডান পাশের গুলোকে অন্তরীকরণ করলে বাম পাশের গুলো পাবা, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, এবার আসো কিছু বাচ্চা বাচ্চা পুচকি পুচকি ম্যাথ করব, একদম ইজি। দেখো আজকে আমরা উদ্বোধন করব, আজকে আমরা ইন্টিগ্রেশনের ম্যাথ উদ্বোধন করব। আগামী ক্লাস থেকে আসলে ম্যাথ শুরু হবে, আজকে ক্লাসে না বুঝলেও সমস্যা নাই। আর এটা না বোঝার কি আছে? দেখো যোগ আকারে আছে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নাও। 1 এর সাথে আলাদা ডিএক্স নাও, প্লাস এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/x, 1/x, দেখো 1/x, এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, প্লাস এক্স টু দি পাওয়ার -2, এটা আলাদা ইন্টিগ্রেশন। এবার বলো এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? সামনে 1 তো লেখা লাগে না। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? এক্স প্লাস 1/x ডিএক্স। সূত্র কি? লন এক্স, লনের পরে অলওয়েজ পজিটিভ বসে, এই জন্য মডুলাস। মডুলাস না দিলেও কোনো সমস্যা নেই, অনেক জায়গায় দেখবা মডুলাস লিখে, আবার অনেক জায়গায় লিখে না, বাট লনের পরে যেহেতু পজিটিভ সংখ্যা বসে এই জন্য আমরা অলওয়েজ মডুলাস দিয়ে দিব। যে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, সূত্র মনে আছে? 1/x এর ইন্টিগ্রাল কি? লন এক্স। এইবার এক্স টু দি পাওয়ার -2 কি হবে? পাওয়ার এক বাড়বে, দেখো পাওয়ার এক বাড়বে এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, এটা মনে মনে একবারে করে ফেলবা, লাস্টে প্লাস সি। ভাইয়া সি কিন্তু একবারই দিবা। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, 1/x মানে লন এক্স, এক্স টু দি পাওয়ার -2 মানে পাওয়ার এক বাড়বে, তো -2 এর সাথে 1 যোগ করলে -1, এটা একবারে লিখে ফেলবা। -2 এর সাথে 1 যোগ করলে -1, শেষ, -1। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x। কে কে বুঝছো? হ্যাঁ, কে কে বুঝছো? ভাইয়া না বুঝার মতো কিছু আছে নাকি এখানে? বলো বলো বলো, কথা বলো। এগুলা মনে মনে একবারে করে ফেলতে পারবে না? আজকে ক্লাসে না বোঝার মতো কিছু নাই। কেউ যদি বলো বুঝি নাই, দেখো এটাকে ইন্টিগ্রেট করলে এক্স, এটাকে করলে লন এক্স, আর এটা এক্স টু দি পাওয়ার -2, পাওয়ার এক বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, তো -2 এর সাথে এক যোগ করলে -1, নিচে -1, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স টু দি পাওয়ার -1 মানে তো 1/x। তাহলে লাস্টে ইন্টিগ্রেশন প্লাস সি কিন্তু একটাই লিখবো, 3 বার প্লাস সি লিখতে হবে না। বুঝছো কথা? বুঝো নাই? বুঝছো? ওয়েট, এবার দেখো এইটা করি। দেখো আগে গুণ করো, লিখো প্রশ্নটা লিখো, আগে এক্স দিয়ে গুণ করো, এক্স প্লাস এক্স রুট এক্স ডিএক্স। এবার আলাদা ইন্টিগ্রেশন নেও, এক্স এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, প্লাস এক্স রুট এক্স, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। এবার দেখো এক্স এর উপরে কোনো পাওয়ার নাই মানে মনে মনে 1 আছে, তাই না? তো এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 1 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে, একের সাথে এক যোগ করলে 2 এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস। এই কে কে বুঝতেছো? দেখো এক্স টু দি পাওয়ার 1 কোনো পাওয়ার নাই মানে মনে মনে 1 আছে।
তাই তো? তাহলে পাওয়ার এক বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। এটা কোন সূত্র? এই যে এই সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। পাওয়ার এক বাড়বে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, লাস্টে প্লাস সি। আচ্ছা এইবার এখানে দেখো তো পাওয়ার কত, এই এটা বলো। এক্স রুট এক্স মানে কি বলো? এক্স রুট এক্স মানে এক্স এর পাওয়ার 1 আর রুট মানে এক্স এর পাওয়ার হাফ। রুট মানে এক্স এর পাওয়ার হাফ, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 1 আর 1/2 যোগ করলে কত? এক্স এর পাওয়ার 3/2। এক্স এর পাওয়ার 3/2 কে কে বুঝতেছো? এটা মনে মনে ভাই, এইটা তো এগুলা তো 9 10 এর সূচক অধ্যায়, তোমরা মনে মনেই পড়ে আসছো। এগুলা 9 10 এর সূচক অধ্যায়, এগুলা এখন এই বয়সে মনে মনে করার কাজ। এগুলা আসলে লিখে করা সময় অপচয়। তো এইবার মনে মনে করে ফেলো, কি হবে? এক্স এর পাওয়ার 1, রুট মানে পাওয়ার হাফ, 1 আর 1/2 যোগ করলে 3/2, 3/2। তাহলে কি বলো? পাওয়ার এক বাড়বে, যোগ হবে। দেখো এই যে এখানে কি হবে? দেখো 3/2 বাঁকা হয়ে গেছে, সোজা করে দিই। 3/2 পাওয়ার এক যোগ হবে, বলো। এই 3/2 এর সাথে এক যোগ করলে কত? 3 আর 2 5, 5/2, নিচে পাওয়ার দিয়ে ভাগ, শেষ। বলো কে কে বুঝছো? এই এখানে না বোঝার কিছু আছে? তুমি যদি বলো বুঝো নাই, তা কি বুঝো নাই বলো তো? এখানে বুঝারই তো কিছু নাই আসলে, এত সহজ। এখানে কি বুঝবা তুমি বলো? এই জিনিসগুলোর মধ্যে তুমি কি বুঝতে চাও? কি বুঝতে চাও বলো? হ্যাঁ, ওকে ফাইন। বলো তো, আমি যা কিছু পড়াচ্ছি এগুলো 9 10 দেওয়া উচিত ছিল না? তোমরা যে এই যে অন্তরীকরণ যোগজীকরণ পড়তেছো, তোমরা অন্তরীকরণ পুরাটা যারা পড়ছো, এমন কিছু ছিল যেটা 9 10 দিলে বোঝা যাইতো না? বলো। এগুলা 9 10 পড়াই ফেলা উচিত ছিল না? শুধু শুধু 9 10 এত বেশি সময়, এই 9 10 2 বছরে কিছুই পড়ালেখা নাই, 4 মাসের পড়ালেখা। আর ইন্টারমিডিয়েটে 2 বছরে 4 বছরের পড়ালেখা। শুধু শুধু অসামঞ্জস্য, অ্যাডজাস্ট করে দিলে ভালো হইতো। এসএসসিতে 4 মাস পড়লে সিলেবাস শেষ হয়ে যায়, পরে 1.5 বছর খালি ঘোরাফেরা। আর এইচএসসিতে এত বড় সিলেবাস, সময় মাত্র 1.5 বছর, 2 বছর তো না আসলে 1.5 বছর। তো এইগুলা কিছু 9 10 পড়ে রাখলে ভালো হইতো। ওকে ফাইন। আচ্ছা এবার এটা করো, হাউস ওয়াইফ। এটা কি আমার করে দেওয়া লাগবে? না না না, অসম্ভব। এটা কে কে পারবা বলো? কে কে পারবা বলো? কথা বলো, দুষ্টু ছেলের দল, কথা বলো। পারবা? পারবা? ইয়েস। এটা কে কে পারবা বলো তো? প্রশ্নটা তোলো। আচ্ছা এটা আমি করে দিব, এটা অনেকে ভুল করে ফেলবা, বলো। এটা কে কে পারবা বলো? দেখো এটা আমি করে দিব, প্রশ্নটা তোলো। তোমরা কি জানো কিউব রুট এক্স মানে কি? কে কে জানো বলো? এই কিউব রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 1/3, কে কে জানো? এই ধরো এন রুট এক্স, এন রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 1/n, রাইট? তাহলে কিউব রুট এক্স, কিউব রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার 1/3। এটা মনে 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 একবারে লিখে ফেলো। দেখো আগে জাস্ট একটা লাইন লিখে নিই, ডিএক্স উপরে 5x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 3, নিচে x টু দি পাওয়ার 1/3। এবার ভাগ করে দাও, ভাগ করে দাও। দেখো এখানে 5, x টু দি পাওয়ার 4 কে যদি x টু দি পাওয়ার 1/3 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে 4 থেকে বিয়োগ হবে 1/3 প্লাস, এবার 4x স্কয়ারকে যদি ভাগ করে দাও, 4 সামনে থাকবে, x স্কয়ার মাইনাস 2 থেকে বিয়োগ হবে 1/3 প্লাস, এখানে হচ্ছে 3, 3 কে যদি এটাতে ভাগ করো পাওয়ার বিয়োগ হবে। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1/3, x টু দি পাওয়ার মাইনাস 1/3, শেষ। এইবার প্রত্যেকটার সাথে আলাদা ইন্টিগ্রেশনের কাজ শেষ। বলে এই কাছে কে কে বুঝছো? দেখো এই যে এখানে আছে 5x টু দি পাওয়ার 4, এই 5x টু দি পাওয়ার 4 কে তুমি x টু দি পাওয়ার 1/3 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। 5 5 এর মতো থাকবে, পাওয়ার 4 থেকে 1/3 বিয়োগ হবে। এখানে 4 4 এর মতো থাকবে, 2 থেকে 1/3 বিয়োগ, 3 3 এর মতো থাকবে, x টু দি পাওয়ার 1/3, উপরে ওটা পাওয়ার মাইনাস হয়ে যাবে। এবার ক্যালকুলেট দেখো, এবার ক্যালকুলেশনটা করো, বিয়োগ করো। 3 4 12 মাইনাস 1, 12 থেকে 1 গেলে 13, এই সরি 12 থেকে 1 গেলে 11, দূর, 12 থেকে 1 গেলে 11, 11/3, 3 দুগুণে 6,
3 × 6 - 1 5, 5/3। আর এখানে -1 বেশি, যেমন সামনে থাক, শেষ। বলে একটু কে কে বুঝছো? এবার তো ডিরেক্ট সূত্র। এবার আলাদা করে ইন্টিগ্রেশন নাও, আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে যা সূত্র বসাও। দেখো ধরো আমি একটু উপরে উঠাই দিই, এটা বেশি বড় করে লিখে ফেলছি, জায়গা পুরোটা শেষ হয়ে গেছে। হ্যাঁ ওয়েট, এইবার আলাদা করে ইন্টিগ্রেশন নাও, একটু বেশি ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। এইবার আলাদা করে ইন্টিগ্রেশন নাও, আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে তুমি ইন্টিগ্রেশনের সূত্র বসাও। দেখো আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে তুমি ইন্টিগ্রেশন কি বসাবা? সূত্র বসাও, একটু ছোট করে দিই। হ্যাঁ এবার দেখো আলাদা করে ইন্টিগ্রেশন নাও, 5x⁻11/3 dx প্লাস 4 ইন্টিগ্রেশন 4x⁵ dx প্লাস 3 ইন্টিগ্রেশন, সামনে ইন্টিগ্রেশন 3x⁻−1/3 dx। ঠিক আছে, এই পর্যন্ত করতে পারছো? আগে বলো তো, এই পর্যন্ত করতে পারছো? এই পর্যন্ত যদি করতে পারে থাকো তাহলে পরের লাইনে কি হবে বলো? এই যে ধ্রুবক 5, এই ধ্রুবক 5টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এই ধ্রুবক 5, দেখো ধ্রুবক 5 কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এখানে ধ্রুবক 4 কোথায় চলে আসবে? ধ্রুবক 4 সামনে চলে আসবে। তোমরা পরের লাইনে লিখো, আমি সবুজ করে দিচ্ছি। এখানে ধ্রুবক 3 কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। ধ্রুবক 3 সামনে চলে আসবে, দেখো এই। এবার ইন্টিগ্রেশনের সূত্র বসাও খালি, এইবার খালি ইন্টিগ্রেশনের সূত্র বসালেই কাজ শেষ। আমি কপি করে নিচ্ছি, কপি করে এবার এখানে সূত্র বসাবো। দেখো ম্যাথ শেষ। কিন্তু তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এস সিম্পল এস দ্যাট, এস সিম্পল এস দ্যাট, শেষ। হ্যাঁ একজন বলছে ইন্টিগ্রেশন শেষ, ভেরি গুড, ভেরি গুড, বাগের বাচ্চা। 5 ইন্টু, দেখো পাওয়ার x যোগ হবে, x⁻n পাওয়ার x যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, 11/3 প্লাস 1, নিচে এই পাওয়ার দিয়ে ভাগ, 11/3 প্লাস 1, তারপর কি প্লাস 4 ইন্টু পাওয়ার x যোগ x⁵ পাওয়ার x যোগ এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, 5/3 প্লাস 1 প্লাস সামনে কত আছে? 3 প্লাস 3, কি হবে? পাওয়ার x যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, -1/3 প্লাস 1, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, -1/3 প্লাস 1 প্লাস c, শেষ। এইবার এগুলো তুমি জাস্ট যোগটা করে দাও, এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই, মানে মনে মনে তো যোগ করে ফেলা যায়, শেষ। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো? কথা বলো, দুষ্টু ছেলের দল। ইন্টিগ্রেশন শেষ। কয়জন বুঝছো দেখো? ভাইয়া এখান থেকে জাস্ট এইটা, এটা ডিরেক্ট সূত্র, x⁻n এর সূত্র। হ্যাঁ এই যে পাওয়ারের সাথে কি x যোগ হবে, x যোগ হবে, পাওয়ারের সাথে x যোগ হবে এবং সেই পাওয়ারটা দিয়ে ভাগ, পাওয়ারের সাথে x যোগ হবে সেই পাওয়ার দিয়ে ভাগ, পাওয়ারের সাথে x যোগ হবে সেই পাওয়ার দিয়ে ভাগ। এবার তুমি জাস্ট এই যোগগুলো করে দাও, বলো 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 বলো। হ্যাঁ ওকে ফাইন, বুঝতে পেরেছো? বলো জাস্ট আমরা কোন সূত্র ইউজ করছি? এই যে এই সূত্রটা, এই সূত্রটা। ভাইয়া ইন্টিগ্রেশনে দেখবা আমরা সবচেয়ে বেশি এই সূত্রটা ইউজ করতেছি, x⁻n, ইন্টিগ্রেশন অফ x⁻n dx। এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে। কি হবে? পাওয়ার x যোগ হবে সেই পাওয়ার দিয়ে ভাগ, পাওয়ার x বাড়বে, এক পাওয়ার বাড়বে এবং সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। ঠিক আছে? আর যদি 1/x হয় মানে x এর পাওয়ার -1, যদি x এর পাওয়ার -1 হয় মানে 1/x, তখন সূত্রটা হচ্ছে ln x। 1/x হলে ln x, আর বাকি সকল পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার x যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে, পাওয়ার x যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে কি তোমরা এটা বুঝতে পারছো? গুড গুড। এইবার আসো এই ম্যাথটা, ত্রিকোণমিতির 2টা ম্যাথ আজকে ক্লাসে করে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। তোমরা আগে আমাকে বলো তো এই সূত্রগুলো মনে আছে? ভাইয়া আগামী ক্লাসে তোমরা একটা কাজ করবা, অন্তরীকরণের সবগুলো সূত্র রিভিশন দিয়ে আসবা, ত্রিকোণমিতির সবগুলো সূত্র রিভিশন দিয়ে আসবা এবং ইন্টিগ্রেশনে যে 12টা সূত্র লিখে দিয়েছি এই 12টা সূত্র রিভিশন দিয়ে আসবা। কে কে দিয়ে আসবা বলো? আগামী সপ্তাহে ইন্টিগ্রেশন ক্লাস হবে 2 দিন, সোম আর বুধ। হ্যাঁ আগামী সপ্তাহে রুটিন আপলোড দিব রাতে, দেখবা সোম আর বুধ এই 2 দিন ইন্টিগ্রেশনের ক্লাস হবে। তো সোমবারের আগে তোমাদের বাড়ির কাজ কি? সোমবারের আগে তোমাদের বাড়ির কাজ ত্রিকোণমিতির সূত্রগুলা রিভিশন দিয়ে আসবা, অন্তরীকরণের সূত্রগুলা রিভিশন দিয়ে আসবা, ইন্টিগ্রেশনে প্রথম যে 12টা সূত্র শিখাইছি আজকে এই 12টা সূত্র রিভিশন দিয়ে আসবা। ঠিক আছে? আচ্ছা তো দেখো ত্রিকোণমিতির সূত্র 1 + cos 2a
সমান 2 cos স্কয়ারে, আর মাইনাস হইলে কি হয় 1 মাইনাস cos 2a। বলো সূত্র কি 2 sin স্কয়ারে। বলো এই দুইটা সূত্র জানো কে কে জানো? তোমরা যারা অন্তরীকরণ পড়ছো এবং ত্রিকোণমিতি পড়ছো, তোমরা এই ত্রিকোণমিতি যারা পড়ছো এই সূত্র জানো, এটা খুবই ফ্যামিলিয়ার সূত্র। ত্রিকোণমিতিতে এটা খুবই ফ্যামিলিয়ার সূত্র, তাই না? ওকে ফাইন। 1 প্লাস cos 2a হচ্ছে 2 cos স্কয়ারে, আর 1 মাইনাস cos 2a হচ্ছে 2 sin স্কয়ারে। তাহলে এবার দেখো বসাও রুট ওভারের মধ্যে 1 মাইনাস cos 2x, এটা হচ্ছে 2 sin স্কয়ার x dx, 2 sin স্কয়ার x dx। তাহলে স্কয়ার রুটে কাটা হবে √2 sin x dx। তাহলে √2 ধ্রুবক সামনে চলে আসবে, √2 ধ্রুবক সামনে চলে আসবে। বলো sin x এর ইন্টিগ্রালের সূত্র কি? sin x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস cos x। মনে আছে sin x এর ইন্টিগ্রালের সূত্র কিন্তু মাইনাস cos x। দেখো এই যে মাইনাস cos x কই, এই দেখো এখানে ছিল, এই যে sin x এর ইন্টিগ্রালের সূত্র কিন্তু মাইনাস cos x। ভুল করা যাবে না, সূত্র যদি ভুল লেখো তাহলে তো সবই সর্বনাশ। কি হবে মাইনাস cos x। তাহলে সামনে মাইনাসটা সামনে দিয়ে দিই, মাইনাস √2 cos x প্লাস c। বলো কয়জন বুঝছো এটা? কয়জন বুঝছো আজকে ক্লাসে যারা যারা লাইভে আসো? এটা কয়জন? তোমার কি মনে হয় এটা বুঝে না এমন কেউ আছে ক্লাসে? বাকিরা বলো তো, পুরা ক্লাসটা যারা করতেছো এইটা বুঝে না এমন কেউ কি ক্লাসে আছে? ধ্রুবকটা সামনে চলে আসবে, sin x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস cos x। তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার এই ম্যাথটাই যদি প্রশ্নে প্লাস থাকতো কি হইতো বলো? ধরো এই ম্যাথটাই প্রশ্নে কি আছে? প্লাস আছে। ধরো 1 প্লাস cos 2x, তাহলে কি হবে? তাহলে হবে 2 cos স্কয়ার x। দেখো এটা হবে 2 cos স্কয়ার x। দেখো 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে 2 cos স্কয়ারে। তাহলে এইবার এখানে হবে কত? এখানে হবে cos x, স্কয়ার রুটে কাটা থাকবে cos x। তাহলে করে দেখো কত থাকবে? cos x থাকবে। এইবার √2 সামনে চলে আসবে, cos x এর ইন্টিগ্রাল হবে। ভাইয়া cos x এর ইন্টিগ্রালের সূত্র কি? cos x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে প্লাস sin x। মানে প্লাস তো লেখা লাগে না, জাস্ট sin x। তাহলে এবার কিন্তু আর মাইনাস হবে না, এখানে হবে জাস্ট √2 cos x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে sin x প্লাস লাস্টে c। শেষ। বলো সবাই বুঝছো? ভেরি গুড। ওকে ফাইন। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে 2 cos স্কয়ারে, 1 মাইনাস cos 2a সূত্র হচ্ছে 2 sin স্কয়ারে। বাট এরকম সূত্র কি সাইনের ক্ষেত্রে আছে? যারা অন্তরীকরণ পড়ছো, যারা ত্রিকোণমিতি পড়ছো বলো তো, 1 প্লাস sin 2a কিংবা 1 মাইনাস sin 2a এরকম ডিরেক্ট সূত্র আছে? 1 প্লাস cos 2a ডিরেক্ট সূত্র 2 cos স্কয়ারে, 1 মাইনাস cos 2a ডিরেক্ট সূত্র 2 sin স্কয়ারে, স্কয়ার রুটে কাটা। বাট হ্যাঁ এটাই লাস্ট ম্যাথ, এটাই আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। 1 প্লাস sin 2a কিংবা 1 মাইনাস sin 2a এরকম ডিরেক্ট কোনো সূত্র কিন্তু নাই। আছে? আনাফ বলছে দাদা আপনার চুলের স্টাইলটা কেমন জানি, কেমন? হ্যাঁ চুলের স্টাইলটা কেমন? তো এরকম দুটি ডিরেক্ট সূত্র নাই। তবে আমরা কি এই সূত্রটা জানি? sin 2a মানে 2 sin a cos a। কে কে জানো? sin 2a সমান 2 sin a cos a। বলো কে কে জানো? sin 2a সমান 2 sin a cos a, এটা কে কে জানো? এটা জানো। আবার তুমি কি একটা সরকারি সূত্র জানো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1? ভাই এই সরকারি সূত্র জানো না এমন কেউ আছো? এমন কেউ নাই। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা যদি জানো, দেখো এবার আমি কাজ করব, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ। তোমরা আগে লিখো না, আগে দেখো এই যে sin 2x মানে কি? 2 sin x cos x। আর এই 1 এর জায়গায় লেখা যায় sin স্কয়ার প্লাস cos স্কয়ার x। বলো তো কেন লিখছি এটা? প্লাসটা dx থাকবে। বলো তো এখানে কেন আমি sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখছি? বলো কে কে ধরতে পারছো? টার্গেট কি আমার? টার্গেট কি বলো? দেখো এই যে sin 2x মানে 2 sin x cos x, 2ab আর এখানে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা তো জানি সরকারি সূত্র ভাইয়া, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1। তো এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে লিখছি 1 এর জায়গায়, কেন? কারণ
এইবার দেখো রুট ওভারের মধ্যে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এইবার স্কোয়ার রুটে কাটাকাটি করে দিব, শেষ, ম্যাথ শেষ। স্কোয়ার রুটে কাটাকুটি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এবার তুমি আলাদা করে সাইন এক্সের সাথে ইন্টিগ্রেশন নাও, আলাদা করে সাইন এক্স এর সাথে ইন্টিগ্রেশন নাও এবং আলাদা করে কজ এক্স এর সাথে ইন্টিগ্রেশন নাও, শেষ। সাইন এক্স ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স ইন্টিগ্রাল হচ্ছে প্লাস সাইন এক্স প্লাস সি। কে কে বুঝছো বলো, কথা বলো, কে কে বুঝছো? শেষ, আজকে ক্লাস শেষ। বলো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? বুঝে থাকলে তোমাকে কংগ্রেচুলেশনস। আজকে ক্লাসে ম্যাথ বুঝবে না এমন কেউ আছে নাকি? আজকে ক্লাসে সবাই কংগ্রেচুলেশনস পাবে। হ্যাঁ, আজকে ক্লাসে সবাই কংগ্রেচুলেশনস পাবে। তুমি কি বুঝছো বলো? আজকে ক্লাসটা বুঝছো? অবশ্যই বুঝছো। আজকে ক্লাসে না বোঝার মতো কিছু নাই। আজকে ক্লাসে না বোঝার মতো কিছু ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না রে। এইবার লাস্ট যাওয়ার আগে একটা জিনিস বুঝতে থাকো তো, যদি এই ম্যাথে প্লাসের জায়গায় মাইনাস থাকে কি হবে? যেও না, যেও না চলে বন্ধু, কি একটা গান ছিল না, যেও না চলে বন্ধু আমায় একা রেখে, তারপর কি একটা গান ছিল, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাকি, আয়ুব বাচ্চুর গান, তাই না? এখানটা কে কে শুনছো? যেও না চলে বন্ধু আমায় একা ফেলে, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাকি, আয়ুব বাচ্চুর গান। আচ্ছা ফাইন। এবার যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হইতো? মাইনাস, এখানে মাইনাস, এখানে কি হইতো? দেখো মাইনাস হইতো। এবার একটা জিনিস বলো তো, মাইনাস যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে উত্তর কি? সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে এখানে মাইনাস, দেখো সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, আর এখানে সামনে থাকবে মাইনাস। এটা একটা উত্তর। কি ব্যাপার? এই যে মাইনাস, কে কে বুঝছো বলো? এটা একটা উত্তর, বাট এটা আরেকটা উত্তর আছে, দেখাচ্ছি। এই ক্লাস শেষ, খালি দেখে যাও, দেখে যাও। যদি মাঝখানে মাইনাস থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা সাইন এক্স মাইনাস কজ এক্স, আলাদা ইন্টিগ্রেশন নাও। সাইন এক্স এর ইন্টিগ্রালের সূত্র মাইনাস কজ এক্স, কজ এক্স এর ক্ষেত্রে প্লাস সাইন এক্স, যেহেতু সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, আর লাস্টে প্লাস সি। লাস্টে প্লাস সি তো ইন্টিগ্রাল ধ্রুবক, লাস্টে প্লাস সি তো এই যে প্লাস সি থাকবে। হ্যাঁ, কেউ আবার সি এর সামনে মাইনাস মেরে দিও না, প্লাস সি অলওয়েজ, ধ্রুবকটা অলওয়েজ প্লাস সি দিব। আচ্ছা এইবার, এইবার এখানে আরেকটা জিনিস বোঝার আছে, আরেকটা জিনিস বোঝার আছে। তোমরা আমাকে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়? আবার কেউ চাইলে বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারে না? তোমরা কি জানো এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা? কে কে জানো? ভাই এই মাত্র দুইভাবে করা যায়, যদি মাঝখানে মাইনাস থাকে দুইভাবে করা যায়। কেন জানো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখা যায়, অথবা কেউ চাইলে বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারবে। তো কেউ চাইলে এটাকে কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার লিখতে পারবে। দেখো কারো যদি ইচ্ছা হয় সে কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার লিখতে পারবে। তাহলে এখানে হবে কজ এক্স মাইনাস সাইন এক্স, কজ এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এখানে হবে কজ এক্স, ওখানে সাইন এক্স, দুইভাবেই সঠিক উত্তর। হ্যাঁ, যে কোনো একভাবে করলেই ফুল মার্কস পাবা। দেখো এখানে হবে কি, এখানে হবে কজ এক্স ডিএক্স, আর এখানে হবে মাইনাস সাইন এক্স ডিএক্স। তো দেখো কজ এক্স ইন্টিগ্রাল কি? সাইন এক্স। কজ এক্স ইন্টিগ্রাল, কজ এক্স ইন্টিগ্রাল হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কজ এক্স, সামনে একটা মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। ভাইয়া দুইটাই সঠিক উত্তর। কে কে বুঝছো? দুইটাই সঠিক উত্তর, যে কোনো একভাবে করলেই হবে। তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবা, অথবা কেউ চাইলে বি মাইনাস এ হোল স্কোয়ার, একই কথা। এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। তাহলে কজ এক্স মাইনাস সাইন এক্স, কজ এক্স ইন্টিগ্রাল সাইন এক্স ইন্টিগ্রাল, সাইন এক্স ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস মাইনাসে প্লাস। কে কে বুঝছো? যে কোনো একভাবে করা যাবে, যে কোনো একভাবে করা যাবে। ঠিক আছে, লাস্টে প্লাস সি, লাস্টে প্লাস সি তো থাকবেই। ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাসে দেখা হবে ছোট্ট বন্ধুরা। আজকে ক্লাসে কে কে বুঝছো বলো? তো 16 ক্লাসের প্রথম ক্লাস শেষ, প্রথম ক্লাস শেষ, বাকি আছে আর 15 ক্লাস। যারা যারা ইন্টিগ্রেশনের ক্লাসগুলো আমার সাথে লাইভে কমপ্লিট করবা, তোমরা জীবন যুদ্ধে অনেক আগায় যাবা। অন্তরীকরণ যাদের শেষ, ইন্টিগ্রেশনটা যদি লাইভে ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে ফেলতে পারো, তোমাকে হায়ার ম্যাথ আর কেউ আটকাতে পারবে না।
ভাইয়া মান তো ভিন্ন, মান ভিন্ন না ভাইয়া। তুমি যদি লিমিট বসাও একটা ফিক্সড লিমিটে ভ্যালু সেম আসবে, একটা ফিক্সড লিমিটে ভ্যালু সেম আসবে। আমরা যখন লিমিট বসানো শিখবো তখন দেখবো, কোনো সমস্যা নাই। ধরো দুইটা মান ভিন্ন না, সেম। ধরো এই যে লোয়ার লিমিট আপার লিমিট বসে দুইটা যদি একটা ফিক্সড পয়েন্টে ভ্যালু বের করো, তারপর দুইটার ভ্যালু সেম আসছে, কথা বুঝছো? দুইটা ভ্যালু সেম হবে, কোনো চিন্তা নাই। ওকে, তো এখন আমরা লিমিট বসে ম্যাথ শিখি নাই। ইন্টিগ্রেশন দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, একটা হচ্ছে ডেফিনিট। লিমিট বসানো সহ ইন্টিগ্রালকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট বসানো ছাড়া, যেটা আমরা আজকে ক্লাসে করছি কোনো লিমিট বসাই নাই, এগুলো হচ্ছে ইনডেফিনিট। তো আমরা যখন লিমিট বসানো ইন্টিগ্রাল পড়বো, মানে ডেফিনিট ইন্টিগ্রাল পড়বো, তখন দেখবো এগুলা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো রিভিশন দেওয়া আসা, অন্তরীকোণের সূত্রগুলো রিভিশন দিয়ে আসা, এবং ইন্টিগ্রেশনের 12টা সূত্র যেটা আজকে ক্লাসে লিখে দিয়েছি রিভিশন দিয়ে আসা। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।